এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কি? আমি শুধু শুধু কাঁদছি? ও আপনি তো নির্দয়, হৃদয় বলতে নেই কিছু আপনার। আপনি কিভাবে বুঝবেন কাউকে ভালোবাসার পরে যদি জানতে পারে সে অন্য কাউকে ভালোবাসে তখন কেমন লাগে? কথাটা যেন সোজা গিয়ে আফতাবের বুকে লাগলো। ভালোবাসা, সেও তো ভালোবাসে নরিতা নামক রমণীকে। তার ভালোবাসায় তো কোনো খাদ ছিল না, সত্যিকার অর্থে ভালোবেসেছিল সে। কিন্তু এই মেয়েটা কখনো বোঝেনি তাকে, বোঝার চেষ্টাও করেনি। এই মেয়ে আবার তাকে বোঝাচ্ছে ভালোবাসার অনুভূতি। আফতাবের মনে ক্রোধ জাগলো, চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করলো নিমিষেই। ক্রোধে দিশেহারা হয়ে সে শক্ত করে ধরলো নরিতার হাতখানা। নরিতা চেঁচিয়ে উঠল, আফতাবের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, কি সমস্যা? হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন, অভদ্র কোথাকার। আফতাব ছাড়লো না নরিতার কথায়, তার রাগ বাড়লো আরো। মেয়েটার হাতটা ধরে হ্যাচকা টান দিল সে। আকস্মিক হামলায় তালমাতাল সামলাতে না পেরে নরিতা হুড়মুড় খেয়ে পড়লো আফতাবের বুকে। হুট করে কোনো পুরুষের এতটা কাছে চলে যাওয়ায় হকচকিয়ে উঠল সে। দ্রুতই সরে আসতে চাইলো সে, কিন্তু পারল না। আফতাব ক্রোধে হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের এক হাত বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরল নরিতার নরম সুট হলো কোমরখানা, দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমাকে ভালোবাসা শিখাচ্ছ? ভালোবাসার মানে বোঝো তুমি? চারপাশে কি হচ্ছে বা আফতাব কি বলছে সেদিকে কোনো খেয়াল নেই নরিতার। সে যেন শুনতে পাচ্ছে না কিছুই। তার কানে শুধু বাড়ি খাচ্ছে আফতাব নামক কঠিন পুরুষের হৃদয় যন্ত্রের ধ্বনি। নরিতার সর্বাঙ্গে যেন বিদ্যুৎ খেলে গেল নিমেষেই। পলকহীন ভাবে সে তাকিয়ে রইল আফতাবের পানে। এই প্রথম কোনো পুরুষের এতটা কাছাকাছি, প্রথমবারের মতো কোনো পুরুষের শক্তপোক্ত পুরুষালী হাতের গাঢ় এই স্পর্শ যেন বাড়িয়ে দিয়েছে নরিতার হৃদস্পন্দন। গলা শুকিয়ে আসছে তার, ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে মেয়েটা। হৃদয়ে অবাধ অনুভূতিরা যেন মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে এই মুহূর্তে। ভেতর থেকে অস্বস্তির জানান দিচ্ছে প্রচন্ডভাবে। এতক্ষণ নরিতা চুপটি করে আফতাবের দিকে চেয়ে থাকলো, এখন নড়ে চড়ে উঠল কিছুটা। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো আফতাবের বন্ধন থেকে, কম্পনরত কণ্ঠে বলল, কি করছেন? কি ছাড়ুন। ধ্যান ভাঙলো আফতাবের। নিজেকে নরিতার এতটা কাছে রেখে অপ্রস্তুত হয়ে পড়ল সে। ক্রোধে মেয়েটার এত কাছে এসে পড়েছিল ভাবতে ঢোক গিলল আফতাব। অপ্রস্তুত ভঙ্গিতে ছেড়ে দিল সে নরিতাকে। চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো। অতঃপর সামনের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, সিট বেল্ট বাঁধনি? বেঁধে নাও তাড়াতাড়ি। নরিতা মুখ ঘুরিয়ে নিল আফতাবের দিক থেকে, বলল, সিট বেল্ট বেঁধে কি করব? আমি তো আপনার গাড়িতে যাবই না, নেমে যাব এখনই। আফতাব তাকালো নরিতার পানে, ঠোঁট বাঁকিয়ে বলল, ও আচ্ছা, তাহলে নেমে যাও এখনই। নরিতা ভেঙচি কাটলো, বলল, হ্যাঁ যাচ্ছি। আপনার গাড়িতে চড়ার কোনো শখ নেই আমার, বুঝেছেন? কথাটা বলেই গাড়ি থেকে নামতে উদ্যত হলো নরিতা। গাড়ির দরজায় হাত দিয়ে খোলার চেষ্টা করলো দরজাটা। একই, গাড়ির দরজা তো খুলছে না। নরিতা কিছুক্ষণ টানাটানি করলো, দরজা ধরে না খুলছে না। নিশ্চয়ই এখানে এই বদলোকই কোনো কারসাজি করেছে। নরিতা কটমট করে তাকালো আফতাবের পানে, ক্রোধিত কণ্ঠে বলল, আপনি গাড়ির দরজা লক করে রেখেছেন তাই না? আফতাব নির্বিকার সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে চালাতেই সে উত্তর দিল, হ্যাঁ। দাঁতে দাঁত চাপলো নরিতা। হাত দুটো উঁচিয়ে নিয়ে গেল আফতাবের গলার কাছে, বলল, আপনাকে তো আমি খুন করে ফেলবো, জর্দার বাচ্চা। আফতাব হাসলো, গাড় ঘুরিয়ে তাকালো নরিতার পানে, শীতল কণ্ঠে বলল, আমি তো তোমার ভিতরে কবেই খুন হয়ে আছি, নতুন করে আবার খুন করবে কি? আফতাবের হঠাৎ এমন উত্তরে যেন থমকে গেল নরিতা, সাথে অবাকও হলো ভীষণ। আফতাব হুট করে কি বলছে এসব, মস্তিষ্কে কি ঢুকছে না কিছু। নরিতা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আফতাবের পানে, বলল, মানে? তপ্ত নিঃশ্বাস ফেলল আফতাব, বলল, কিছু না। নরিতা আরো কথা বাড়ালো না তেমন। চুপচাপ সে বসে রইল আফতাবের পাশে। কিন্তু কিছুক্ষণ অতিবাহিত হতেই আর স্থির থাকতে পারল না সে। চারদিকে তাকিয়ে হঠাৎ চেঁচিয়ে উঠল, বলল, এ কি? আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এটা তো আমার বাড়ির রাস্তা নয়।
আফতাব উত্তর দিল না কোনো। নরিতার কোনো কথা যেন তার কর্ণকুহরে পৌঁছালো না। সে আগের মতোই নিজের ভাবে গাড়ি চালাচ্ছে। নরিতা ভ্রু কুঁচকালো। এই ভর দুপুরে এই লোক আবার তাকে কোথায় নিয়ে যাচ্ছে? জিজ্ঞেস করলো তো কিছু বলছে না। ব্যাটার মতিগতি ভালো ঠেকছে না। চোখ মুখ শক্ত করলো নরিতা। কণ্ঠে কাঠিন্য এনে বলল, গাড়ি থামান, নামবো আমি। হ্যাঁ, আমাকে নামিয়ে দিয়ে আপনার যেথায় ইচ্ছে যান। আফতাব এবারও উত্তর দিল না কোনো। শুধু ঠোঁট কামড়ে তাকালো এদিক ওদিক। খানিক বাদে একটা নির্জন স্থান দেখে থামিয়ে দিল গাড়িটা। নরিতা ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালো। একটা নদী আর জঙ্গল ছাড়া চোখে পড়লো না তেমন কিছুই। চারদিকে জনমানবের চিহ্নটুকুরও মেলাও যেন ভার এখানে। নরিতা অবাক হলো। আফতাব তাকে নিয়ে হঠাৎ এমন জনমানবহীন জায়গা কেন এলো? উদ্দেশ্য কি এই লোকের? আবার তাকেও মেরে টেরে ফেলবে না তো? ফেলতেও পারে, একে বিশ্বাস নেই তো। সেই কিশোরী বয়সে আফতাবের হাতের এক থাপ্পড়ে 3 দিন দরবারে ভুগে আফতাবকে বিশ্বাস করা ছেড়ে দিয়েছে সে। নরিতা ঘাড় ঘুরিয়ে তাকালো আফতাবের পানে। বলল, আমরা এখানে কেন এসেছি? আফতাব তাকালো নরিতার পানে। তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে হুট করে সিট বেল্ট খুলে নেমে গেল গাড়ি থেকে। নরিতা অবাক হলো। সেও নামতে চাইল আফতাবের পিছু পিছু, কিন্তু গাড়ির দরজার কাছে আসতেই ঝুপঝুপ করে বৃষ্টি নেমে পড়ল আসমান ফেটে। নরিতার আর যাওয়া হলো না গাড়ির বাইরে। দরজা থেকে বাইরে বের করা পাটাও গুটিয়ে নিল ভিতরে। নিজের সিটে আবার ফিরে এসে উঁকি মারতে লাগলো চারিদিকে। প্রবল বর্ষণের মধ্যে আফতাব আবার কোথায় গেল? বৃষ্টির দরুন বাইরেটাও দেখা যাচ্ছে না ভালোভাবে। নরিতার কপালে ভাঁজ পড়ল। চিন্তিত হয়ে পড়ল সে। নরিতা গাড়িতেই বসেই চিন্তিত ভঙ্গিতে অপেক্ষা করছিল আফতাবের। খানিক সময় অতিবাহিত হতেই বৃষ্টিকে মাথায় নিয়ে ভিজে জাবুথাবু হয়ে দৌড়ে এসে গাড়িতে উঠল আফতাব। হাতে এক গুচ্ছ হলুদ সাদায় মোড়ানো কদম দৃশ্যমান। নরিতা সেদিকে তাকালো। অবাক হলো সে। এত বৃষ্টিকে উপেক্ষা করে এই লোক শুধুমাত্র এই কদম ফুলের জন্য বাইরে গিয়েছিল? লোকটা পাগল হয়ে গেল নাকি? তবে নরিতার হৃদয়ে উদয় ঘটলো আরো একটি প্রশ্নের। কার জন্য এই কদম? কার জন্য এত বৃষ্টি উপেক্ষা করে কলে ভিজে জাবুতাবু হয়ে এই লোকটা কদম নিয়ে এলো? তবে কি আফতাবের জীবনেও কেউ আছে? বিশেষ কোনো নারী থাকতেই পারে। বয়স তো আর কম হলো না লোকটার। মনের মধ্যে প্রশ্নরা আহাজারি করলো। নরিতা নিজেকে দমন করেই রাখলো। প্রশ্নগুলো করলো না আফতাবকে। প্রত্যেকটা মানুষের জীবনে একান্ত ব্যক্তিগত কিছু বিষয় থাকে। এভাবে একজনের ব্যক্তিগত বিষয় হুট করে প্রশ্ন করা নিশ্চয়ই অনাধিকার চর্চার শামিল। আর তাছাড়া সে আফতাবের সাথে ততটাও ফ্রি নয় যে হুট করে তার ব্যক্তিগত কোনো প্রশ্ন করে ফেলতে পারবে। তবে নিজের মন থেকে সে সরাতে পারল না প্রশ্নগুলো। মনটা তার ঠিকই ভেবে চলেছে কার জন্য এই ফুল। নরিতার ভাবনার মধ্যেই আফতাব তার ভেজা হাতে কদমগুলো এগিয়ে দিল নরিতার পানে। শান্ত কণ্ঠে বলল, এই ভেজা বর্ষায় তোমার জন্য একগুচ্ছ ভেজা কদম প্রিয়। নরিতা চমকালো, থমকে গেল যেন। আফতাবের কণ্ঠে নিষ্কৃত প্রতিটি ধ্বনি যেন শিরশির অনুভূতিতে আবিষ্ট করল তার ছোট্ট হৃদয়খানা। আফতাবের কণ্ঠে উচ্চারিত প্রতিটি বাক্য তার চোখ দুটো যেন আজ ইঙ্গিত করছে অন্য কিছু। সে কিছু কি সবটা সত্যি দেখতে, সত্যি শুনতে পাচ্ছে, নাকি সব ভুল, সব তার ভ্রান্ত ধারণা? নরিতা ভাবতে পারছে না কিছুই তার ভাবনা। না না, সঠিক কিভাবে হয়? আফতাব তো দেখতে পারে না তাকে। যদি দেখতেই পারতো তবে কি অমন নির্দয়ের মতো থাপ্পড় মেরে জ্বর উঠিয়ে দিতে পারতো নরিতার? কখনোই পারতো না। নরিতা একটু কেশে গলা পরিষ্কার করলো। ফুলগুলো কি সত্যি তাকে দিয়েছে? নিশ্চিত হতে প্রশ্ন করলো, এগুলো কি আমার? আফতাব আশেপাশে তাকালো, অতঃপর ঠোঁট কামড়ে বলল, আশেপাশে তুমি ছাড়া আর কাউকে দেখছি না তো। নরিতার চোখ দুটো বড় বড় হয়ে গেল অজান্তেই। সে গোল গোল চোখে একবার তাকালো আফতাবের পানেই, একবার তাকালো তার হাতে ধরে থাকা গুচ্ছাকারে কদম ফুলগুলোর দিকে। সত্যি এই ফুলগুলো তার জন্য? এত বৃষ্টি উপেক্ষা করে আফতাব যার জন্য ফুল এনেছে সে বিশেষ মানুষটা তবে কি সেই? হাত গুটিয়ে চিন্তায় বিভোর হয়ে পড়ল নরিতা। বিরক্ত হলো আফতাব। এদিকে বৃষ্টির পানিতে ভিজে শীতে তার কাঁপন ধরে যাচ্ছে, আর ওদিকে এই মেয়ে ভাবনায় বসেছে। কিঞ্চিত অপেক্ষা করলো আফতাব। তারপর নরিতাকে ফুল না নিতে দেখে নিজেই মেয়েটা গুটিয়ে রাখা হাতটা টেনে আনলো সম্মুখে। অতঃপর খুব যত্নে তার হাতে ধরিয়ে দিল কদম গুচ্ছ। কিছুটা ক্রোধ মিশ্রিত কণ্ঠের স্বরে বলল, দেখেছো যে ভিজে ভিজে ফুলগুলো এনেছি, কোথায় ফুলগুলো ধরবে তা নয়, এইভাবে সঙের মতো বসে আছো। এমনিতেই সামনে নির্বাচন। এই মুহূর্তে আমি যদি অসুস্থ হই না, তবে খবর আছে তোমার। ফুলগুলো হাতে নিয়ে ভেঙচি কাটলো নরিতা। বলল,
আমি আপনাকে বলেছি নাকি আমার জন্য বৃষ্টিতে ভিজে কদম ফুল আনুন? এনেছেন কেন? আফতাব সরু দৃষ্টিতে তাকালো নরিতার পানে, বলল, বাব্বা, যার জন্য করি চুরি সেই বলে চোর। মানুষ ঠিকই বলে, আজকাল আর ভালোর জামানা নেই। নরিতা পাত্তা দিল না আফতাবের কথায়। সে মনোযোগী হয়ে উঠল তার হাতে ধরে রাখা কদম গুচ্ছের দিকে। ফুলের গুচ্ছটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো সে। এবারে বর্ষায় এ প্রথম তার কদম ছোঁয়া। নয়তো শহরের ভিতরে তো কদম গাছে দেখা মেলাই ভার, আর তো ফুল। আসলে এই ফুলগুলো ভীষণ সুন্দর। নিজের অজান্তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। একটু আগে হৃদয় ভরা কষ্টগুলো কোথায় যেন উবে গেল নিমেষেই। আসলে ফুল জিনিসটাই এমন, যে কোনো সময় এগুলো মন ভালো করে দিতে পারে যে কারো। আরও যদি হয় অনাকাঙ্ক্ষিত। আফতাব ঘাড় বাঁকিয়ে তাকালো নরিতার পানে। মেয়েটার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি দেখে হাসলো সেও। বিড়বিড়িয়ে বলল, এইভাবেই তোমার আর আমার মধ্যকার সকল কালো ছায়া সরিয়ে তোমার ঠোঁটে আবারও হাসি ফোটাবো আমি। অতপর আমার গভীর প্রণয়ে তোমায় সিক্ত করে তুলব, রেখে দেব আমার বক্ষপিঞ্জরে, আমার বন্দিনী করে। কথাটা শেষ করেই আফতাব গাড়ির সামনের সিটের ফাঁকা দিয়ে পেছনের হাত বাড়িয়ে দিল। টেনে আনলো একটা শুভ্র রঙা তোয়ালে আর সবুজ রঙা পাঞ্জাবি। নির্বাচনের প্রচারণায় গিয়ে এভাবে হুটহাট বৃষ্টিতে ভিজতে হয় তাকে প্রায়, তাই গাড়িতে তোয়ালে এবং অতিরিক্ত একটা পাঞ্জাবি রেখে দেয় সে। আফতাব তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতেই তাকালো নরিতার পানে। নির্দেশের সুরে বলল, অন্যদিকে ঘুরে বসো। নরিতা অন্যদিকে ঘুরে বসার বদলে ফিরে তাকালো আফতাবের পানে। ভ্রু কুঁচকে বলল, কেন? আমি ড্রেস চেঞ্জ করব তাই। নরিতার মাথায় হঠাৎ দুষ্ট বুদ্ধির উদয় ঘটল। সে মজা নিতে চাইল আফতাবের সাথে। এমনি সময় তো এই লোকের সাথে মজা নেওয়া দুষ্কর। আজ যখন একটু সুযোগ পেয়েছে, সে সুযোগ কি আর হাতছাড়া করা যায় নাকি? দুষ্টু হাসলো নরিতা, বলল, করুন চেঞ্জ। বারণ করেছে কে? বারণ কেউ করেনি, তবে তোমার সম্মুখে ড্রেস চেঞ্জ করতে ভয় হচ্ছে। যদি দৃষ্টি দিয়েই লুটে নাও আমার সব কিছু। নরিতার মেজাজ খারাপ হলো। তার চিল্লিয়ে বলতে ইচ্ছে হলো, আমাকে কি আপনার মতো লুচু মনে হয়? হ্যাঁ, যে দৃষ্টি নিয়েই লুটে নেব সব। আপনি তো একটা লুচু, নির্লজ্জ, অসভ্য লোক। কিন্তু এই মুহূর্তে নরিতা বলল না কিছুই। এসব ভুললেই যে এখন ঝগড়া লেগে যাবে তার আর আফতাবের মধ্যে। শেষে সে মজাটাই নিতে পারবে না। ঠোঁট টেনে জোরপূর্বক হাসলো নরিতা, বলল, অন্যের ওপর দোষ কেন চাপাচ্ছেন? তার থেকে সত্যি কথাটা বলুন যে আপনি লজ্জা পাচ্ছেন আমার সামনে। আপনি পুরুষ হলেও আপনার মধ্যে একটা মেয়ে মেয়ে ধরনের। কথাটা সম্পূর্ণ করতে পারল না নরিতা। তার আগে চোখের সামনে একটা নিজের শরীরে জড়ানো ভেজা পাঞ্জাবিটা খুলে ফেললো আফতাব। বেরিয়ে এলো তার শক্তপোক্ত পেশিবহুল শ্যামরঙা শরীরটা, যার বক্ষস্থল কৃষ্ণবর্ণের লোম দ্বারা আবৃত করে রেখেছে। নরিতার চোখ দুটো বড় বড় হয়ে গেল নিমেষেই। হৃদস্পন্দনের গতি বেড়ে গেছে আকস্মিকভাবে। আরেকটু হলেই যেন তার হৃদয়টা লাফিয়ে বেরিয়ে আসবে বাইরে। এই প্রথম কোনো পুরুষ তার সামনে এভাবে। নরিতা হাত দিল বুকে, জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো। এই মুহূর্তে নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে তার। নিজেকে মনে হচ্ছে কোনো হাঁপানি ডুগি। এর মধ্যেই আফতাব আবার নিজের হাত রাখলো তার গায়ে জড়ানো সাদা ভাজা স্যান্ডো গেঞ্জিটায়, টান মারলো সেটাও খুলে ফেলার উদ্দেশ্যে। সাথে সাথে চেঁচিয়ে উঠলো নরিতা, বলল, কি করছেন কি? একটা মেয়ের সামনে এভাবে উদম হতে লজ্জা করছে না আপনার? ভ্রু কুচকালো আফতাব, বলল, আমি তো বলেছিলাম তোমাকে অন্যদিকে ঘুরতে, কিন্তু তুমি ঘুরলে না, এতে আমার কি দোষ? নরিতা জবাব দিল না কোনো। তড়িৎ গতিতে সে ঘুরে বসলো অন্যদিকে তাকিয়ে। আসলে দোষটা তো তারই। আফতাব তো সত্যিই তাকে অন্যদিকে ঘুরে বসতে বলেছিল, সে বসেনি। একটু মজা নিতে চাইছিল আফতাবের সাথে, কিন্তু মজা নিতে গিয়ে এসে এমন একটা ঘটনা ঘটবে কে বুঝেছে। এ লোকটা যে একটা বদ নির্লজ্জ তা তো ভুলেই গিয়েছিল সে। ভেতরে ভেতরে বেশ অপ্রস্তুত হয়ে পড়েছে নরিতা। একটা মেয়ের সামনে উদয় হয়ে আফতাবের ভেতরে বিন্দুমাত্র লজ্জাবোধ না থাকলেও লজ্জায় যেন এই মুহূর্তে মরে যাচ্ছে। ইচ্ছে করছে গাড়ি থেকে ছুটিয়ে বেরিয়ে যেতে, তাও পারছে না। বাইরে যে ভীষণ বৃষ্টি। নরিতা আর ফিরল না। আফতাবের পানি জড়সড় হয়ে বসলো, রইল অন্যদিকে তাকিয়ে। আফতাব সবুজ রঙা পাঞ্জাবিটা নিজ তনুতে জড়ালো খানিক সময় নিয়ে, অতঃপর তাকালো নরিতার পানে, বলল, আমার কাজ শেষ, এখন ফিরে তাকাতে পারো। নরিতা ফিরল না। অপ্রস্তুত ভঙ্গিতেই বসে রইল ওভাবেই। আফতাব বুঝলো মেয়েটা লজ্জা পাচ্ছে। হাসলো সে, একটু ঝুঁকলো, ঝুঁকে গেল তার দিকে, দুষ্টু কণ্ঠে বলল, এইটুকুতে এত লজ্জা পেলে হবে সুন্দরী? সামনে তো তোমার আরও লজ্জা পাওয়ার দিন পড়েই আছে।
কথাটা শেষ করেই একটু থামলো আফতাব, কণ্ঠে কিছুটা কাঠিন্য এনে বলল, একটু আগে আমার দিকে যেভাবে তাকিয়েছিল, সরি তাকিয়েছিলে না, চোখ দিয়ে গিলে খাচ্ছিলে আমাকে, ওভাবে আর কারো দিকে তাকানো নিষিদ্ধ তোমার। যদি তোমার চোখ অন্য কোনো পুরুষের দিকে যায় কখনো, তবে কিন্তু তোমার এই সুন্দর গোল গোল চোখ দুটো আর চোখের স্থানে থাকবে না। খুব সুন্দরভাবে এই দুটো তুলে নেব আমি। চমকে উঠল নরিতা। মনে পড়ল সেদিন সকালে ঘুম থেকে উঠে হাতের মুঠোয় পাওয়া সেই চিরকুটটার কথা। সেখানেও তো এমন হুমকি দেওয়া ছিল, শুধুমাত্র শব্দচয়নে পার্থক্য ছিল কিছুটা। আর সুন্দরী, হ্যাঁ, ওই চিরকুটেও তো তাকে সুন্দরী বলেই উল্লেখ করা হয়েছিল। আর ওই দিন তাদের বাড়িতেও তো আফতাব ছিল, দীর্ঘ 4 বছর পর এসেছিল। তবে কি ওই দিনের ওই চিরকুট দাতা আফতাবই? ভাবতে হৃদযন্ত্রের গতি বৃদ্ধি পেল নরিতার। তড়িৎ গতিতে সে ফিরে তাকালো আফতাবের পানে, উৎসুক কণ্ঠে বলল, ওই দিনের চিরকুটটা আপনি লিখেছেন? আফতাব উত্তর দিল না কোনো। নরিতার কাছ থেকে সরে গিয়ে বসলো নিজের সিটে। গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, ফিরে যাব এখন, আমার কাজ আছে অনেক। রাতের আধার কেটে দেখা দিয়েছে সুন্দর এক ভোরের। গতকালের বৃষ্টিতে যেন ম্লান করে নিজের সবুজ স্বকীয়তা শুদ্ধ রূপে। সূর্যটাও আসমান জুড়ে বেশ ঝলমলে আলো ছড়াচ্ছে। আফতাব চুপচাপ বসে আছে তার অফিস রুমে। শরীরটা ভালো লাগছে না আজ। কাল বৃষ্টিতে ভিজেছে, শুধু কাল নয়, এর আগের দিনও নির্বাচনী প্রচারণায় গিয়ে বৃষ্টিতে ভিজেছিল। পরপর 2 দিন ভিজে ঠান্ডা লেগে গেলে গলা বসে গেছে। শরীরটাও ম্যাচ করছে। জ্বরটা আসবে বোধহয়, বা হয়তো এসেছে। কিন্তু তাই বলে আফতাব তো আর বসে থাকার মানুষ নয়। সামনে নির্বাচন, আর তার অনেক সাধনার ফল এই নির্বাচনটা। আর এই সময় যদি জ্বরে পড়ে থাকতে হয় তাহলে কি হবে নাকি? সামনে নির্বাচন, তার অনেক সাধনার ফল এই নির্বাচনটা। আর এই সময় যদি জ্বরে পড়ে থাকতে হয় তাকে, তাহলে কি হবে নাকি? তাই জ্বর ঠান্ডা উপেক্ষা করেই অফিসে চলে এসেছে আফতাব। কিন্তু এখন মাথাটা ভার ভার লাগছে কেমন, শরীরটাও কিছুটা দুর্বল লাগছে। নরিতাকে মনে পড়ছে ভীষণ। তাকে দেখার জন্য, তার কণ্ঠস্বরটা একটু শোনার জন্য মনটা ভীষণ ছটফট করছে আফতাবের। মায়া ভালোবাসা বুঝি এমনই হয়। অবশ্য মানুষ অসুস্থ থাকলে তার প্রিয় মানুষটার কথা বেশি মনে পড়ে। তার কাছাকাছি থাকা, তার সান্নিধ্যে লাভ করার ইচ্ছা তীব্রতর হয়। আফতাবও তার ব্যতিক্রম নয়। সেও তো এই মায়াময় মানব জাতিরই ক্ষুদ্র এক অংশ। তাছাড়া কাল বৃষ্টির মধ্যে নদীটাকে বাড়ি পৌঁছে দিয়ে আসার পর আর কথা হয়নি মেয়েটার সাথে। মেয়েটা কেমন আছে তাও জানা হয়নি। কবে যে মেয়েটাকে সম্পূর্ণরূপে নিজের করে পাবে ভেবে পায় না আফতাব। তপ্ত নিঃশ্বাস ফেলল সে। টেবিলের উপরে অবহেলায় লুটিয়ে থাকা ছোট্ট মুঠোফোনটা হাতে নিল আফতাব। সেখানে জুনায়েদের নাম্বার বের করে কল লাগালো তাকে। কলটা রিসিভ হতে সময় নিল না বেশি, সেকেন্ড 2-1 মাথায় কল ধরলো জুনায়েদ। বলল, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কোথায় আছিস? জুনায়েদ আশেপাশে তাকালো, অতঃপর ধীর কণ্ঠে বলল, ভাবির কলেজে। কিন্তু আপনার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আপনি কি অসুস্থ ভাই? আফতাব কেসে উঠল, বলল, ওই একটু আর কি। তোর ভাবি কেমন আছে, কি করছে? আছে ভালোই ভাই, আমাদের সামনেই ক্যাম্পাসে বসে আছে। আফতাবের কণ্ঠস্বর কাতর হলো। আকুল কণ্ঠে এসে বলল, তোর ভাবিকে দেখতে ইচ্ছে করছে ভীষণ, দেখা একটু। আফতাবের মতো এক নির্দয় শক্তপোক্ত পুরুষের কণ্ঠে তার প্রেয়সীকে দেখার এত আকুলতা অন্য কেউ শুনতে পেলে হয়তো অবাক হতো ভীষণ। কিন্তু জুনায়েদ অবাক হলো না মোটেই। গত 4 বছরে এই একই বাক্য আফতাব অসংখ্যবার বলেছে জুনায়েদ এবং রাকিবকে। যখন তখন কল করে বলেছে, তোদের ভাবিকে ভীষণ দেখতে ইচ্ছে করছে, একটু দেখা। রাকিব এবং জুনায়েদও নিঃশব্দে সঙ্গ দিয়েছে তার। কখনো ছবি তুলে, আবার কখনো ভিডিও কলে আড়ালে দাঁড়িয়ে নরিতাকে দেখিয়েছে তারা। আর কেউ দেখুক বা না দেখুক, তারা দুজনই দেখেছে আফতাব ঠিক কতটা পাগল এই মেয়েটার জন্য, কতটা আকুল এই মেয়েটিকে পাওয়ার জন্য। দুনিয়ার কাছে আফতাব যতটা শক্তপোক্ত হোক না কেন, এই মেয়েটির বেলায় সে একদম শূন্য। জুনায়েদ আর বেশিক্ষণ অপেক্ষা করালো না আফতাবকে। দ্রুতই তার অডিও কলটা কেটে ভিডিও কল করলো। ক্যামেরাটা নরিতার দিকে তাক করে বলল, ওই যে ভাবি। আফতাব দেখলো নরিতাকে ঘাসের উপর বসে কিছু একটা নিয়ে কথা বলছে দুই বান্ধবীর সাথে। আবার মাঝে মাঝে ঠোঁট টেনে হাসির রেখা ফুটিয়ে তুলছে। হৃদয়ে একটু হলেও প্রশান্তি মিলল আফতাবের। হয়তো সামনাসামনি দেখার মতো শান্তি নয়, তবে একটু তো অন্তত শান্ত হলো তার অস্থির আকুল চিত্ত। আফতাব কিছুটা সময় নিয়ে দেখলো তার প্রিয়তমাকে। মাঝে মাঝে মোবাইলের স্ক্রিনে আঙুল ছুঁয়ে ব্যর্থ চেষ্টা করলো তার প্রেয়সীকে ছোঁয়ার। আফতাবের চলন্ত কলের মধ্যেই তার কক্ষের ভেতর
দরজা টোকা দিল কেউ, ওপাশ থেকে বলল, আসবো ভাই। আফতাব কল কেটে দিল, চেয়ারে ঠিকঠাক বসে বলল, কে সাইফ? আয়। দরজা ঠেলে ভেতরে ঢুকলো সাইফ। আফতাব তাকালো সেদিকে, বলল, কিছু বলবি? সাইফ ভালোভাবে তাকালো আফতাবের দিকে। অসুস্থতায় চোখ দুটো কেমন লাল দেখাচ্ছে, মুখটাও শুকিয়ে গেছে। চিন্তিত হলো সে, চিন্তিত সুরেই বলল, অসুস্থ শরীর নিয়ে আপনার আজ না আসলেও চলতো ভাই, আমাদের বলে দিতেন, আমরা সামলে নিতাম একদিকটা। এইটুকু অসুস্থতায় পুরুষ মানুষের কিছু হয় না। কি বলতে এসেছিস তাই বল। ভাই, নির্বাচনের মানিক মিয়া জনপ্রিয়তা তেমন ভালো না হলেও রাশিদুল রহমানের জনপ্রিয়তা তুঙ্গে। ওনার জনপ্রিয়তা এভাবে থাকলে আমাদের যেটা কঠিন হয়ে পড়বে। আফতাব চিন্তিত হলো একটু, ডান হাত উঁচিয়ে কপালে ঘষল কিছুক্ষণ, ভাবুক ভঙ্গিতে বলল, রাশিদুল রহমানের একটা ছেলে আছে না, কি যেন নাম? ও হ্যাঁ, রনি। শুনেছি ছেলেটা নাকি প্রচুর মেয়েবাজ। জি ভাই। রনি বিয়ে করেছে? জি ভাই, ঘরে বউ বাচ্চা দুইটাই আছে, তারপর বাইরে মেয়েদের নিয়ে ফুর্তি করে বেড়ায়। কিছুদিন আগেই হোটেলে একটা মেয়ের সাথে ধরা খেয়েছে। রাশিদুল রহমানের টাকা খাওয়া ধামাচাপা দিয়ে দিয়েছে ব্যাপারটা। আফতাব ভাবলো কিছুক্ষণ, অতঃপর বলল, রনির বিস্তারিত প্রমাণ সহ সব বের করো, তারপর মিডিয়ার কানে তুলে দে। নির্বাচনের আগে পত্রিকায় আমি রাশিদুল রহমানের নামে শিরোনাম দেখতে চাই। শিরোনামটা যেন অবশ্যই এমন হয় যে, ঘরে বউ বাচ্চা রেখে পরকীয়ায় আসক্ত রাশিদুল পুত্র রনি, তার বাবাও কি এতে পক্ষ নিচ্ছে তার? সংবাদ মাধ্যম যদি এমন খবর প্রকাশ করতে না চায়। আফতাব শকুনের ন্যায় চোখা দৃষ্টিতে তাকালো সাইফের পানে, সরাসরি বলল, টাকা খাওয়া? সময় গড়িয়েছে কিছুটা, সূর্যটা ধীরে ধীরে মাথার উপর হানা দিচ্ছে। বর্ষাকাল হলেও আজ বৃষ্টি নেই, তাই হয়তো গরমটা বেড়েছে আজ। বর্ষাকালের এই একটা দোষ, যখন বৃষ্টি হয় তখন চারদিকে ভিজিয়ে স্যাঁতস্যাঁতে গর্তমাক্ত করে তোলে, আর যখন বৃষ্টি না হয় তখন গরমে দিশেহারা করে তোলে, সমুদ্রে নিম্নচাপ বাড়ায়। গরমে ঘেমে নিয়ে উঠেছে জুনাইদ আর রাকিব। পকেট থেকে টিস্যু বের করে কপালে ঘাম মুছল তারা। অতঃপর অনেক কষ্টে নিজেদের মধ্যে কিছুটা সাহস সঞ্চয় করে এগিয়ে গেল নরিতা আর তার বান্ধবীদের সম্মুখে। উদ্দেশ্য নরিতাকে এই মুহূর্তে আফতাবের কাছে নিয়ে যাওয়া। প্রায় আফতাব কল করে নরিতাকে দেখতে চাইলে আজ তার কণ্ঠে নিজের প্রেয়সীকে দেখতে চাওয়ার আকুলতা যেন একটু বেশি ছিল। তাছাড়া সাইফের কাছ থেকে শুনেছে আফতাব অসুস্থ নাকি। এই সময়ে যদি মেয়েটাকে একটাবার আফতাবের সম্মুখে দাঁড় করিয়ে দেওয়া যায় তবে মন্দ হয় না ব্যাপারটা। তবে তারা ভয়ও পাচ্ছিল এই বিষয়ে, আফতাবের অনুমতি ব্যতীত এমন কাজে যদি রেগে যায় আফতাব। এমনিতেই তো তার হুটহাট রাগ, তো কখন কি কারণে রেগে যায় কেউ বলতে পারে না। কিন্তু তাদের বড্ড মায়া হচ্ছে আফতাবের জন্য। কখনো তো আফতাবের জন্য বিশেষ কিছু করতে পারল না তারা। বডিগার্ডরা কাজে করছে, তাও টাকা নিয়ে। আফতাব তো কম কিছু করলো না তাদের জন্য। আজ তারা যে দুমুঠো ভাত খেয়ে বেঁচে আছে তাও আফতাব নামক মানবের জন্য। তাদের বিপদে যদি আফতাব সেদিন তাদের পাশে না দাঁড়াতো তবে আজ না খেয়ে মরতে হতো পরিবার সহ। যা হওয়ার পর হবে তা পরে দেখা যাবে। আগে এই মেয়েটিকে আফতাবের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা তো করুক। অনেক ভেবে নরিতার সম্মুখে গিয়ে উপস্থিত হলো রাকিব এবং জুনায়েদ। একটু কেশে গলা পরিষ্কার করে ডাকলো রাকিব। ঠোঁট টেনে হেসে বলল ভা। সাথে সাথেই তার পায়ে সজোরে পাড়া দিল জুনায়েদ ভা বলে, আর বেটুকু মুখ থেকে বের করতে সক্ষম হলো না রাকিব। ভা থেকে ব্যথাতুর সুর টেনেই টান লাগালো মুখে করে বলল ভা। সম্মুখে কারো আর্তনাদের শব্দ পেয়ে মাথা তুলে তাকালো নরিতা, মিতু আর নাদিয়া। অপ্রস্তুত হয়ে পড়ল রাকিব এবং জুনায়েদ। নরিতাকে তাকাতে দেখে রাকিব তার হাত করা মুখটা বন্ধ করে ফেলল মুহূর্তেই। জোরপূর্বক হাসলো জুনায়েদ, বলল, আপু ভালো আছেন? ভ্রু কুচকালো নরিতা, বলল, জি আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আপনারা কারা চিনলাম না তো। আমরা আফতাব ভাইয়ের লোক। ও, আপনারা এখানে কোনো দরকার ছিল? আমতা আমতা শুরু করলো রাকিব এবং জুনায়েদ দুজনেই। একটু সময় নিয়ে রাকিব বলল, আসলে আপনাকে একটু প্রয়োজন ছিল আমাদের। খানিকটা অবাক হলো নরিতা। আফতাবের লোকদের আবার তাকে কি প্রয়োজন থাকতে পারে? নরিতা অবাক সুরেই বলল, আমাকে কি প্রয়োজন? আফতাব ভাই অসুস্থ ভীষণ, জ্বর এসেছে, যদি আপনি আমাদের সাথে একটু যেতেন ভালো হতো আর কি। জুনায়েদের কথায় ব্রুধয় কুচকে এলো নরিতার। কুচকানো ভ্রু নিয়ে সে বলল,
অসুস্থ হসপিটালে নিয়ে যান। বাড়ির মানুষের কাছে তাদের খবর দিন। আমার কাছে এসেছেন কেন? নরিতার এহেন শক্ত কথায় মনক্ষুণ্ণ হলো জুনায়েদ এবং রাকিব। যে পুরুষ এই নারী অন্তমর্তে রাজি, সেই পুরুষের অসুস্থতায় এই নারীর এহেন আচরণ কি কাম্য? কিভাবে এমন শক্ত কথা বলতে পারলো এই নারী? নরিতার উপর এখন ভীষণ রাগ হচ্ছে রাকিব এবং জুনায়েদের, তবে তা প্রকাশ করলো না তারা মোটেই। তাদের যে সে অধিকার নেই। এই নারী যে তাদের ভাইয়ের প্রাণ ভোমরা, তাকে কিছু বলছে শুনলে তাদের ভাই কষ্ট পাবে ভীষণ। রাকিব খানিকটা বিরক্ত ভরা দৃষ্টিতে তাকালো নরিতার পানে, বলল, ওনার বাড়ির মানুষ তেমন চিনি না আমরা। আপনাকে কাল দেখেছিলাম ভাইয়ের সাথে, তাই আর কি। থাক, সমস্যা নেই, আপনাকে যেতে হবে না, আমরা চলে যাচ্ছি। মায়া হলো নরিতার হৃদয়ে কেমন একটা খারাপ লাগা অনুভব করলো। লোকটা অসুস্থ, সেখানে সে কিনা এতটা শক্ত কথা বলে দিল। বাড়ির মানুষদের চেনা বা অন্য কোনো উপায় হলে নিশ্চয়ই তার দলের ছেলেরা তার কাছে আসতো না। একজন মানুষ অসুস্থ আর সেখানে সে এতটা অমানবিক হয়ে যাবে, এটা মোটেই উচিত নয়। বাড়ির আশেপাশে অপরিচিত কেউ অসুস্থ শুনলেও তো খারাপ লাগে আমাদের। আর সেখানে লোকটা অসুস্থ তো তার জন্যই কাল কদম ফুল আনতে গিয়ে বৃষ্টিতে ভিজেছিল, তাই তো লোকটার জ্বর এসেছে। যদিও নরিতা তাকে বলেনি বৃষ্টিতে ভিজে কদম ফুল আনতে, কিন্তু সে এনেছিল। আর ফুলগুলো হাসি ফুটিয়েছিল কাল তার ঠোঁটে। তার মন খারাপকে সাময়িক সময়ের জন্য হলেও হাওয়ায় উড়িয়ে দিয়েছিল। তাহলে সেই পুরুষের প্রতি অবশ্যই তার একটু দায়িত্ব হলেও আছে। বসা থেকে উঠে দাঁড়ালো নরিতা, ব্যাগটা কাঁধে চাপিয়ে বলল, আমি যাব, চলুন। মিনিট 30 পরেই রাকিব এবং জুনায়েদের সাথে নরিতা পৌঁছালো আফতাবের পার্টি অফিসের সম্মুখে। 3 তলা বিশিষ্ট বিল্ডিং, এর দোতলা পুরোটাই নাকি অফিস আফতাবের। অবশ্য দলের ছেলেরা যখন সব একত্র হয় তখন এর বেশি জায়গা প্রয়োজন হয় না তাদের। জুনায়েদ এবং রাকিবের সাথে সিঁড়ি বেয়ে উপরে উঠল নরিতা। দোতলায় উঠতে দেশে দেখতে পেল না কাউকে। চারিদিক কেমন ফাঁকা ফাঁকা নিস্তব্ধ। সবাই গেল কোথায়? একটা পার্টি অফিস যেহেতু, এখানে তো মানুষ থাকার কথা ছিল অনেক, কিন্তু কেউ নেই। এই লোক দুটোর মুখের কথাতে বিশ্বাস করে নরিতা এখানে এসে ভুল করেনি তো? লোক দুটো তাকে মিথ্যে বলে নিয়ে আসেনি তো? আজকালকার এমনিতেই চারিদিকে যেসব ঘটনা ঘটছে, নরিতার এভাবে দুটো লোকের শুধুমাত্র মুখের কথা বিশ্বাস করে এখানে চলে আসা ঠিক হয়েছে? ভয় লাগছে তার, যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে এদের। ভয়ে নিজেদের হাত দিয়ে ব্যাগটা চেপে ধরল শক্ত করে। ঢোক গিলে বলল, সবাই কোথায়? কেউ নেই কেন? সবাই নির্বাচনী প্রচারণায় গিয়েছে আপু। ভাই অসুস্থ তো, তাই সে যেতে পারেনি তাদের সাথে। আপনি ওই রুমটায় যান, ওখানে ভাই আছে। জুনায়েদ হাত উঠিয়ে কোণার দিকের একটা রুম দেখিয়ে দিল। নরিতা একবার ভাবলো যাবে না, এমন ফাঁকা একটা অফিসে এসে আবার একটা রুমের দিকে যাওয়া কি ঠিক হবে তার? যদি রুমে ঢোকার পর বাইরে থেকে আটকে দেয় কেউ, তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, পরক্ষণে নিজের মনকে ধাতস্থ করলো নরিতা। তার ধারণা তো ভুলও হতে পারে। তাদের যদি তার কোনো ক্ষতি করার উদ্দেশ্য থাকে তবে এখানেও করতে পারে। এই মুহূর্তে এখানে নেই তো কেউ। এতদূর যখন এসেছে, যখন তার আরেকটু এগিয়ে অবশ্যই দেখা উচিত ওই রুমে সত্যি আফতাব আছে কিনা। নরিতা ধীর পায়ে এগিয়ে গেল জুনায়েদের দেখানো রুমের দিকে। হাত বাড়িয়ে আলতোভাবে খুললো দরজাটা, উকি দিল ভেতরে। দেখতে পেল আফতাবের মুখশ্রী। লোকটা চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল নরিতা। তার মানে লোক দুটো মিথ্যে বলেনি, আফতাব আছে এখানে। নরিতা কথা বলল না কিছুই, চুপচাপ পা চালিয়ে ঢুকলো ভেতরে। এগিয়ে গেল, চোখ আফতাবের পানে। আফতাব এখনো চোখ বন্ধ করেই আছে। লোকটা কি বেশি অসুস্থ? জ্বর কি বেশি এসেছে? প্রশ্ন জাগলো নরিতার। ইচ্ছে হলো আফতাবের কপালে হাত ছুঁয়ে একবার পরখ করতে, কিন্তু এভাবে একজন পুরুষের শরীরে হাত ছোঁয়াতে কেমন ইতস্তত লাগছে তার। লোকটা কিনা কিভাবে তাকে পরক্ষণেই মনের সকল চিন্তা চেতনাকে মাটি চাপা দিল নরিতা। এভাবে এখানে ভাবাভাবির কি আছে? সে একজন অসুস্থ মানুষের ব্যক্তির কপালে হাত ছুঁয়ে দেখছে সে অসুস্থ কতটা। এখানে সে তো কোনো পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্যে হাত ছুঁয়ে দিচ্ছে না। নিজের সকল ইতস্তত বোধকে পাশে সরিয়ে হাত বাড়িয়ে দিল নরিতা, ছুঁয়ে দিল আফতাবের কপালটা। চমকে উঠল নরিতা। বেশ জ্বর এই লোকের শরীরে, হাত যেন পুড়ে যাচ্ছে তার।
এত জ্বর নিয়ে এই লোক এখানে বসে আছে কিভাবে? তার বোধগম্য হচ্ছে না। নরিতার কপালে কারো কোমর শীতল হাতের স্পর্শ পেতে চোখ মেলে তাকালো আফতাব। নির্ভুল দৃষ্টিতে দেখলো নরিতাকে, ঠোঁট বাঁকিয়ে হাসলো সে। নিশ্চয়ই জ্বরের ঘোরে ভ্রম দেখছে সে, নয়তো তার অফিসের নরিতা আসবে কিভাবে? তাছাড়া এমন ভ্রম সে মাঝে মাঝেই দেখে। আফতাবকে চোখে খুলতেই দেখে অপ্রস্তুত হয়ে পড়ল নরিতা। দ্রুতই হাত সরিয়ে নিতেই চাইল সে, কিন্তু পারল না। আফতাব ধরে ফেলল তার হাত। হকচকিয়ে উঠল নরিতা। আফতাবের বাঁধন থেকে হাত ছাড়ানোর উদ্দেশ্য হাত মোচড়ামুচড়ি শুরু করলো। আফতাব হাসলো, নিজের ভ্রম মনে করে কাছে টেনে নিল আফতাবকে, বসালো নিজের কোলের উপর। চমকে উঠল নরিতা। আফতাবের কাছ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো সে। আফতাব ছাড়লো না তাকে। বাস্তবে না পারুক, অন্তত ভ্রমে নিজের কল্পনাতে নরিতাকে একটু ছুঁয়ে দিতে চাইলো তার কঠিন হৃদয়টা। ভ্রমের মাধ্যমে হৃদয়ের নিষিদ্ধ অবাধ্য চাওয়া চরিতার্থ করতে চাইলো সে। ছটফটে নরিতার মাথার পেছনে হাত গুলিয়ে শক্ত হাতে নিজের কাছে টেনে আনলো সে। এক প্রকার জোর করে নিজের জ্বরে পুড়ে যাওয়া খড়খড়ে ওষ্ঠজোড়া ছুঁয়ে দিল নরিতার গোলাপি রঙা পাতলা ওষ্ঠের ভাঁজে। চমকে গেল নরিতা, থমকে গেল যেন। নিজের অজান্তেই চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। দ্রুতই সরে আসতে চাইলো আফতাবের বাঁধন ছেড়ে, কিন্তু পারল না। আফতাব তার বন্ধন গাঢ় করলো আরো। নিজের ওষ্ঠজোড়া গভীরভাবে ছুঁয়ে দিতে শুরু করলো নরিতার ওষ্ঠের ভাঁজে। শিউরে উঠল নরিতা, বক্ষস্থল কেঁপে উঠল কঠিনভাবে। এই প্রথম কোনো পুরুষ তাকে এতটা গভীরভাবে ছুঁয়ে দিচ্ছে। শির দ্বারা বেয়ে যেন শীতল রক্তস্রোত গড়িয়ে নামতে শুরু করলো তার। বুকের ভেতর থাকা হৃদযন্ত্রটা লাফিয়ে চলছে ভীষণভাবে। মস্তিষ্ক যেন শূন্য হয়ে পড়েছে, কোনো এক ঘোরের মধ্যে চলে গেছে যেন সে। এদিকে নরিতার কোনো বাধা না পেয়ে তার ঠোঁটের ওপর আরো হামলে পড়ল আফতাব। নিজের দুই ওষ্ঠ দ্বারা কামড়ে ধরল নরিতার দুই ওষ্ঠ। ধ্যান ভাঙলো নরিতার, তার সাথে কি ঠিক ঘটছে মস্তিষ্কে প্রবেশ করতে ঠেলে সরাতে চাইল আফতাব। আফতাব নড়ল না এক চুলো। শেষে আর উপায় না পেয়ে দু হাতে সজোরে ধাক্কা মারলো আফতাবকে। আফতাব সরে গেল কিছুটা। আফতাব সরে যেতেই দ্রুত গতিতে তার কোল থেকে উঠে দাঁড়ালো নরিতা। ফুঁসে উঠে নিজের ডান হাতে ঠাস করে একটা থাপ্পড় লাগালো আফতাবের গালে। শুনিয়ে দিতে চাইল শক্ত কণ্ঠের কিছু কথা, কিন্তু পারল না। আফতাবের দিকে তাকাতেই বুঝলো জ্ঞান হারিয়েছে লোকটা। আর কিছু বলার বদলে অস্থির হয়ে পড়লো মেয়েটা। লোকটা একটু আগেই তো ঠিক ছিল, হঠাৎ জ্ঞান হারালো কেন? নরিতা নিজের হাত উঁচিয়ে তাকালো হাতের তালুর দিকে। তবে কি তার থাপ্পড়ের দাপটে বেহুশ হয়ে গেছে নাকি আফতাব? ব্যস্ত হয়ে পড়লো নরিতা। আফতাবের দিকে ঝুঁকে তার গালে মৃদু থাপ্পড় দিতে শুরু করলো। অস্থির কণ্ঠে বলল, এই কি হয়েছে আপনার? উঠুন, উঠুন না। আফতাব উঠল না। ভয় বাড়ল নরিতার। একা নারী হয়ে এই মুহূর্তে সে কি করবে না করবে ঠিক ভেবে পাচ্ছে না। আচ্ছা, বাইরে কি কেউ আছে? ওই দুইজন যারা তাকে নিয়ে এসেছিল এখানে, তাদের তো থাকার কথা। গলার স্বর বাড়ালো নরিতা, বলল, কেউ আছেন? সাহায্য করুন একটু। আফতাব ভাই জ্ঞান হারিয়েছে, দয়া করে সাহায্য করুন। রাকিব আর জুনায়েদ বাইরেই ছিল। হঠাৎ নরিতার চিৎকার শুনে দৌড়ে গেল আফতাবের কক্ষে। আফতাবের এমন অবস্থা দেখে চমকে উঠল তারা দুজনই। অস্থির হয়ে পড়ল দলের নেতার। অসুস্থতায় বেশি সময় ব্যয় না করে দ্রুতই তাকে নিয়ে হাসপাতালে ছুটল তারা সবাই। গভীর রাতের নিস্তব্ধতা নিঃশেষ করে দেখা মিলেছে সুন্দর এক ফুটফুটে ভোরের। কোলাহলপূর্ণ শহরটা রাতের নিস্তব্ধতার বিনাশ ঘটিয়ে আবারও পূর্ণ হয়ে উঠেছে কোলাহলে। অতিরিক্ত যানবাহনের প্যাপ ও ধ্বনি যেন জনজীবন বিষিয়ে তুলেছে। আফতাবের জ্ঞান ফিরেছে গতকালই, তবুও তাকে হাসপাতালে রাখা হয়েছে আজকেও। যদি সে থাকতে চায়নি, মোটেও এক প্রকার জোর জবরদস্তি করেই তার দলের ছেলেরা এখানে রেখেছে তাকে। তাদের ভাই অসুস্থ, তার শরীরে হেলাফেলা তারা করতে দেয় কিভাবে? নরিতা কাল আফতাবের জ্ঞান ফেরার আগেই চলে গেছে। এখন অব্দি সে একটা বারের জন্য দেখা করেনি, আফতাবের সাথে মুখোমুখি হয়নি লোকটার। যে ঘটনা লোকটা কাল ঘটিয়েছে, তাতে একটা মেয়ে হয়ে তার কি এই পুরুষের মুখোমুখি হওয়া সম্ভব? এই লোকটা প্রথমবারের মতো গভীরভাবে ছুঁয়ে দিয়েছে তার দুই ঠোঁট, কেড়ে নিয়েছে তার প্রথম চুমু। যখন থেকে এই ঘটনা ঘটেছে, ঠিক তখন থেকেই নরিতা আফতাবের মুখটা দেখলেই মনে পড়ে গতকালকের চুমু খাওয়ার ঘটনা। লজ্জায় মুষড়ে যেতে ইচ্ছে করে তার, কিন্তু লোকটা এই মুহূর্তে অসুস্থ, হাসপাতালে ভর্তি। একবার না দেখতে গেলেই নয়, নিজের চোখের সামনে নরিতা কাল দেখে এসেছে তার অসুস্থতা। এখন হাসপাতালে ঠিক কি অবস্থায় আছে কে জানে।
একজন অসুস্থ লোককে দেখতে যাবে না, এতটা অমানবিক নারী সে নয়, কিন্তু আফতাবের সামনে সে যাবে কিভাবে? লজ্জা লাগছে তার। চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল নরিতা। মুনির বিরুদ্ধে অনেক যুদ্ধ ঘোষণা করলো সে। অতঃপর পা বাড়ানো হাসপাতালের দিকে। প্রায় মিনিট 40 পর হাসপাতালে এসে পৌঁছালো নরিতা। আফতাব ঠিক কোনো কেবিনে আছে সে আগে থেকেই জানা তার, কিন্তু সেই কেবিনে ঢুকতেই যেন কেমন লাগছে, ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে বক্ষস্থল। তবুও নিজেকে ধাতস্থ করলো নরিতা নিজেকে। এটা হাসপাতাল আর সে এখানে একজন রোগী দেখতে এসেছে ভেবেই ধীর পায়ে ঢুকলো আফতাবের কেবিনে। আফতাব টান টান হয়ে শুয়ে আছে বিছানায়, চোখ দুটো বন্ধ। তার হাতে লাগানো ধীর গতিতে স্যালাইন প্রবেশ করছে লোকটার শরীরের অভ্যন্তরে। কেবিনের কারো উপস্থিতি অনুভব করে চোখ মেলে তাকালো আফতাব। নরিতার মুখটা দেখে খুশি হলো ভীষণ। হৃদয় পুলকিত হলো যেন, যাক তার প্রেয়সী তাকে দেখতে এসেছে তাহলে। কাল থেকে একে একে তার পরিবারের সবাই, দলের ছেলেরা, নরিতার পরিবারের সবাই তাকে দেখতে আসলেও নরিতা আসেনি একবারও। মুখে না বলতে পারলেও ভীষণ ব্যথিত হয়েছিল সে। অধীর আগ্রহে অপেক্ষা করেছিল কখন তার প্রেয়সী আসবে তার কাছে, প্রেয়সীর মুখটা একটা বার দেখতে পারবে সে নিজের সম্মুখে। কিন্তু তার কঠোর প্রেয়সী আসছিলই না। যাক, অবশেষে আসলো তাহলে তার কঠোর প্রেয়সী। আফতাব ঠোঁট টেনে হাসলো একটু। নরিতা গিয়ে দাঁড়ালো আফতাবের বেডের পাশে। অন্যদিকে ফিরে জিজ্ঞেস করলো, কেমন আছেন? এখন শরীরের কি অবস্থা? তাকে এভাবে অন্যদিকে তাকিয়ে কথা বলতে দেখে ভ্রু কুঁচকালো আফতাব। বলল, আমি ওদিকে না, এদিকে আছি। আমার দিকে তাকিয়ে কথা বলো। নরিতা তাকালো না, আফতাবের পানে দৃষ্টি অন্যদিকে রেখেই বলল, কথা আমি যেদিকে তাকাই বলি না কেন, প্রশ্নটা আপনাকেই করেছি, উত্তর দিন তাড়াতাড়ি। আমার দিকে তাকিয়ে প্রশ্ন না করলে সে উত্তর আমি দেব না। ফুঁসে উঠল নরিতা। ইচ্ছে করছে এখনই এই ব্যাটার মাথা ফাটিয়ে দিতে। কাল অমন একটা কাণ্ড ঘটিয়ে এখন বলছে তার দিকে তাকিয়ে কথা বলতে। ওই মুখের দিকে তাকালেই তো তার কালকের ঘটনা মনে পড়ে। অতঃপর হৃদয়ের শিরশির অনুভূতিরা ডানা মেলে, হৃদযন্ত্রের ক্রিয়া বেড়ে যায়। কি এক যন্ত্রণা! এই লোকের লাজ লজ্জা না থাকলেও তো তার আছে। আফতাব দেখতে আসার সময় হাসপাতালের সামনের ফলের দোকান থেকে কতগুলো আপেল আর কমলা কিনে এনেছিল। নরিতা ক্রোধে সেই ফলগুলো ছুঁড়ে দিল। সে আফতাবের দিকে বলল, ঠিক আছে, বলতে হবে না, গেলাম আমি। আকস্মিক ফল হামলায় হকচকিয়ে উঠল আফতাব। হাত বাড়িয়ে ধরার চেষ্টা করলো ফলগুলো। গলা উঁচিয়ে বলল, তুমি এখানে আমার অসুস্থতার খবর নিতে এসেছো নাকি আমাকে অসুস্থ করতে এসেছো? কোনটা? দাঁতে দাঁত চাপলো নরিতা। বলল, আপনাকে খুন করতে এসেছি আমি। কথাটা বলেই হন হন করে কেবিন থেকে বেরিয়ে গেল মেয়েটা। তাকে পিছু ডাকলো আফতাব। বলল, তাহলে খুন না করে চলে যাচ্ছ যে? ওপাশ থেকে উত্তর এলো না কোনো। মেয়েটা চলে গেল বোধ হয়। কিন্তু এই অল্প কথায় এভাবে রেগে যাওয়ার কি আছে তাই বোধগম্য হলো না আফতাবের। সে কি ভুল কিছু বলল? মেয়েটা অন্যদিকে তাকিয়ে কথা বলেছিল, সে শুধু তার দিকে তাকিয়ে বলেছে এখানে অন্যায় কি বলেছে সে যে রেগে যাবে? এই মেয়েকে বোঝা সত্যিই তার ভার, কিন্তু করার কিছু নেই। যাই হয়ে যাক না কেন এই মেয়েটাকে সে হাতছাড়া করতে পারবে না কিছুতেই। এই মেয়েটা তার, শুধুই তার। আফতাব মাথা নিচু করে তাকালো নিজের বেডের দিকে। ছড়ানো ফলগুলোর দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেলল সে। সকাল গড়িয়ে সময়টা দুপুরের দিকে যেতে শুরু করেছে ধীরে ধীরে। সূর্যটা তার তেজ নিয়ে মাথার উপরে আসছে ক্রমশ। গরমও পড়েছে কিছুটা। আজ আকাশে মেঘ নেই ততটা, শুধুমাত্র আকাশের মাঝে মাঝে কিছুটা খণ্ড খণ্ড মেঘের বিচরণ দেখা যাচ্ছে। নরিতা দাঁড়িয়ে আছে কলেজের বারান্দায়। কলেজের সম্মুখে রাজনৈতিক দুই দলের মধ্যে ঝামেলা বেঁধেছে নাকি, মারামারি চলেছে রীতিমতো। মূলত রাশিদুল রহমানের দল আর আফতাবের দল বাঁধিয়েছে এই মারামারি। আফতাব আর লোক লাগিয়ে রাশিদুল রহমানের পুত্র রনের কুকর্মগুলো যে সকলের সম্মুখে নিয়ে এসেছে, এ তথ্য জানতে বেশি সময় লাগেনি রাশিদুল রহমানের। বিষয়টাতে তার নাম খারাপ হয়েছে, প্রভাব পড়েছে তার জনপ্রিয়তায়। ছেলের কুকীর্তি টাকা দিয়ে ঢেকেছে। বিষয়টা সামনে আসতেই অনেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার দিক থেকে। ফলস্বরূপ নির্বাচন আর ভোটের কমবে। তার নির্বাচনে হারাটাও অনেকটাই অবধারিত তার জন্য এখন। তাই সে সুযোগ খুঁজছিল আফতাবকে বাজিমাত করার। হুট করেই আফতাবের অসুস্থতার কথা কানে যেতেই এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে সে। আফতাবের অনুপস্থিতিতে তার দলের সাথে মারামারি লাগিয়ে একটু হলেও আফতাবের জনপ্রিয়তায় গ্রহণ লাগাতে চাইছে সে। আফতাবের নামে একটা মামলা ঠুকে দিতে বা তাকে একবার পত্রিকার শিরোনামে তুলে দেওয়ার সুযোগ খুঁজছে সে। কলেজের সম্মুখে মারামারির কারণে কলেজ থেকে বের হতে পারছে না কোনো শিক্ষার্থী। কলেজ থেকে বের হতে না পেরে হাঁসফাঁস করছে নরিতা। বারবার তাকাচ্ছে হাত ঘড়ির দিকে।
পায়চারি করছে পুরো বারান্দা জুড়ে। আর 1 বা 1.5 ঘন্টার মধ্যেই তার বাবার শহর ছাড়বে। পুরো অর্ধ মাসের জন্য ব্যবসার কাজে শহরের বাইরে যাবেন সে। এই বিদায় বেলাও যদি বাবার সাথে একটু দেখা না করতে পারে নরিতা, এমনি ছোটবেলা থেকে সে বেশ ভাবাভক্ত। তার উপর আজ বাবার সাথে সামনের 15 দিন দেখা সাক্ষাৎ হবে না কোনো। নরিতা ঠোঁট কামড়ে তাকালো এদিক ওদিক, দেখার চেষ্টা করলো বাইরের অবস্থাটা। না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখলে হবে না। আর এই রাজনৈতিক ঝামেলার জন্য সে তার বাবাকে ঠিকঠাক ভাবে বিদায় জানাতে পারবে না, এ কেমন কথা? নরিতা ঠিক এই কারণেই কখনো পছন্দ করে উঠতে পারে না এই রাজনীতি বিষয়টা। এটা রাজনীতি নাকি সব গুন্ডামিতে ভরা ক্ষেত্র কে জানে। নরিতা ভাবলো কিছুক্ষণ, অতঃপর সিদ্ধান্ত নিল কলেজের পেছন দিকটার গেট থেকে বের হবে সে। হয়তো কলেজের সামনে মারামারি চলেও পেছনের দিকটা ফাঁকা আছে, ওদিকের জায়গাটায় সবসময় নীরব থাকে, ওখানে মারামারি হচ্ছে না হয়তো। ক্লাস থেকে ব্যাগটা নিয়ে কাঁধে চাপালো নরিতা, অতঃপর সে বিদায় জানালো মিতু আর নাদিয়াকে। দ্রুততার সাথে চলে গেল কলেজের পেছনের গেটের দিকে। আশেপাশে তাকিয়ে পর্যবেক্ষণ করলো সে, না এই দিকটায় ঝামেলা নেই কোনো, বেশ নীরবই আছে। নরিতা আর দেরি করলো না, দ্রুত পা চালিয়ে চলে এগোতে লাগলো সে। কিন্তু কিছুটা দূরে আসতে এসে পড়লো মহাবিপাকে। এখানে গন্ডগোল চলছে পুরোদমই, একদল আরেক দলকে টেনে পেটাচ্ছে, আবার কেউ কেউ দৌড়ে দৌড়ে ইট পাথর নিক্ষেপ করছে একে অন্যের দিকে। কারো ঠোঁট কেটে রক্ত ঝরছে, তো কারো কপাল কেটে, তবুও থামছে না তারা। নরিতা আগে কখনো সম্মুখীন হয়নি এমন ঘটনা, চোখের সামনে এইভাবে মারামারিও দেখেনি কখনো। হঠাৎ এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে বেশ ঘাবড়ে গেল সে। বক্ষস্থল দুরু দুরু কাঁপছে, কেমন একটা ভয় ভয় করছে। পেছনে ফিরে তাকালো নরিতা, পিছিয়ে যাওয়ারও কোনো পথ নেই। নরিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে দৌড়িয়ে এলো রাকিব এবং জুনাইদ। কলেজের পেছনের দিকে আসতে দেখে পিছু নিয়েছিল তারা। পেছন থেকে ডেকেছিল কয়েকবার, মেয়েটা শোনেনি। রাকিব ইতোমধ্যে কল করে দিয়েছিল আফতাবকে। আফতাব এখন সুস্থ বেশ, তাকে শুধুই পার্টির ছেলেদের কথায় হাসপাতালে রাখা হয়েছিল। তার উপর একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা হওয়ার সুবাদে হাসপাতাল থেকে বের হতে বেশি সময় লাগেনি তার। আর হাসপাতাল থেকে নরিতার কলেজের দূরত্ব বেশি নয়। ইতোমধ্যে সেও নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। জুনাইদ দৌড়ে এসে দাঁড়ালো নরিতার পাশে, হাঁপাতে হাঁপাতে বলল, আপু, এই ঝামেলার মধ্যে কলেজ থেকে বেরিয়েছেন কেন? কোথায় যাচ্ছেন? পাশে কারো কণ্ঠস্বর শুনে পাশ ফিরে তাকালো নরিতা। জুনায়েদকে এক পলক দেখে আবারও দৃষ্টি ঘোরালো সামনের দিকে। বিচক্ষণ দৃষ্টিতে খুঁজতে শুরু করলো মারপিটে এই মানুষদের মধ্যে ফাঁক ফোকর আছে কোনো। পিছিয়ে যাবার পথ যেহেতু নেই, তখন সামনের দিকে এগিয়ে যাওয়াই শ্রেয়। এখানে একটা মেয়ে মানুষ একা একা দাঁড়িয়ে থাকাটা মোটেই ঠিক হবে না। একটু ফাঁকা স্থান দেখে দৌড়ে সামনের দিকে যেতে উদ্যত হলো সে, কিন্তু পারল না। একটু দূরে যেতেই কেউ তার হাত ধরে টেনে নিয়ে চলে গেল মারামারি থেকে কিছুটা দূরে দূরে। চমকে উঠলো নরিতা, সামনের দিকে তাকাতেই ঠাস করে একটা থাপ্পড় পড়লো তার ডান গালে। মাথাটা যেন ঘুরে উঠলো মেয়েটার, চোখে ঝাপসা দেখতে শুরু করলো। এত জোরে মারে কেউ? এটা হাত নাকি লোহা? নিজের অজান্তেই গালে হাত চলে গেল নরিতার। মাথা ঝাড়া দিয়ে তাকালো সামনের দিকে, দেখতে পেল আফতাবকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তার দিকেই। নরিতার আর বুঝতে বাকি রইল না, একটু আগের 2 মণ ওজনের থাপ্পড়টা তাকে আফতাবই দিয়েছে। আফতাবের হাতে খাওয়া এটা তার দ্বিতীয় থাপ্পড়। মুহূর্তে ক্রোধ জেগে উঠল নরিতার মনে। এই লোকের এত বড় সাহস যে আবার তাকে থাপ্পড় মেরেছে এই লোক। রাগে দুঃখে কান্না চলে এলো নরিতার, দাঁতে দাঁত চেপে বলল, আমি কথাটা শেষ করতে পারল না নরিতা, তার আগেই হুঙ্কার দিয়ে উঠল আফতাব। কণ্ঠে তীব্র ক্রোধ নিয়ে বলল, সাহস বেশি বেড়ে গেছে? এই ঝামেলার মধ্যে কলেজ থেকে বেরিয়েছো কেন? চোখ মুখ শক্ত হয়ে এলো নরিতার। একে তো মেরেছে, তার উপর আবার তাকে ধমকাচ্ছে, রাগ দেখাচ্ছে। নরিতা কটমট করে তাকালো আফতাবের পানে, চিবিয়ে চিবিয়ে বলল, বাড়িতে যাওয়া ভীষণ প্রয়োজন তাই। তাই বলে এই ঝামেলার মধ্যে বের হতে হবে তোমাকে? যদি কিছু হয়ে যেত তোমার, তখন কি হতো? নরিতা ভেংচি কাটলো, ওকে মেরে আবার দরদ দেখাচ্ছে, পাজি লোক। নরিতার দৃষ্টি তীক্ষ্ণ হলো, আফতাবের দিকে তাকিয়ে বলল, পেলে পেতাম, আপনাকে দরদ দেখাতে হবে না, সরুন সামনে থেকে, আপনাকে দেখলেই রাগ ওঠে আমার। কথাটা সূচের মতো ফুটলো আফতাবের শরীরে। এমনি ক্রোধিত ছিল, ক্রোধ আরো বাড়লো তার। নরিতা 2 বাহু খামচে ধরে বলল, সরবো না। কি করবে তুমি? ফুঁসে উঠল নরিতা, দাঁতে দাঁত চেপে বলল, কি আর করব? আপনার মতো গুন্ডা মস্তানকে কিছু বলার সাধ্য আছে নাকি আমার? আপনাদের মতো গুন্ডাদের জন্যই আমাদের সমাজের আজ এই অবস্থা। যত সব
গুন্ডামাস্তান দিয়ে ভরে গেছে রাজনৈতিক অঙ্গনটা। নেতাই যদি হয় গুন্ডা, তাহলে তার শিষ্যরা কি হবে? আর দেশের অবস্থা তো আরো শোচনীয় হবে। ব্যাস, আগুনে ঘি ঢালার জন্য এতটুকুই যেন প্রয়োজন ছিল এই মুহূর্তে। আফতাব হুঙ্কার ছাড়লো, আবারও বলল, এত বড় বড় কথা বলছো, পারলে করে দেখাও রাজনীতি। সেই যোগ্যতা তো নেই তোমার। যে যোগ্যতা তোমার নেই সেই বিষয়ে প্রশ্ন তোলো কিভাবে? ওই যে কথায় আছে না, খালি কলসি বাজে বেশি। তোমার অবস্থাটা হয়েছে তেমন। তুমি আমার সম্পর্কে কতটুকুই বা জানো, আর রাজনীতি সম্পর্কেও বা কতটুকু জানো? শুধুই এত চ্যাটাং চ্যাটাং কথা। আফতাবের এমন শক্ত কথাগুলো যেন আঘাত করলো নরিতার ছোট্ট কোমল হৃদয়ে। মুহূর্তেই অভিমানেরা ঘিরে ধরলো তাকে। আফতাব তাকে এভাবে বলতে পারলো? রাজনীতি বিষয়টা সে সর্বদাই অপছন্দ করে এসেছে, আর করবে নাই বা কেন? সব তো বন্ডামি। জনগণের সেবার উদ্দেশ্যে আজকাল আর কেউ রাজনীতি করে না। রাজনীতি করে নিজের উদ্দেশ্য চরিতার্থে, পকেট ভরাতে, ক্ষমতার লোভে। নরিতার চোখ জোড়া ছলছল করে উঠল। আফতাব তাকালো সেদিকে। মেয়েটার চোখের পানি যেন তীর হয়ে ঢুকলো তার হৃদয়ে। সে কি অতিরিক্ত শক্ত কথা বলে ফেললো? নয়তো মেয়েটার কাঁদার কথা নয়, ভালো করতে গিয়ে সে কি শেষ পর্যন্ত খারাপ করে ফেললো? মেয়েটাকে কষ্ট দিয়ে ফেললো। এমনি তার আর মেয়েটার মধ্যে ঠিক হয়নি কিছুই। তার মধ্যে যদি মেয়েটার মনে আবার তার প্রতি নেতিবাচক চিন্তা ভাবনার উদয় হয়, তবে সম্পর্ক গড়ার আগে ঘেটে যাবে নির্ঘাত। আফতাব দুই ঠোঁট ফাঁক করে বলতে চাইলো কিছু, কিন্তু পারল না। তার আগেই কেউ একজন আফতাবকে মারার জন্য উদ্যত হলো। রাশেদুল রহমানের দলের লোক সে। আফতাবকে এদিকটায় একা দেখে সূচকের সদ্ ব্যবহার করতে চলে এসেছে সে। ডান হাত ধরে ছুরিটা আফতাবের কাঁধ বরাবর ঢুকিয়ে দিতে নিলেই শক্ত হাতে তা ধরে ফেলে নরিতা। ছেলের হাতটা মুচড়ে দেয় মুহূর্তেই। হাতের যন্ত্রণায় মাটিতে শুয়ে পড়ে সে। নরিতার রক্তচক্ষু নিয়ে তাকালো সেদিকে, কণ্ঠে ক্রোধ ঢেলে বলল, গুন্ডা নামের কলঙ্ক তুই। গুন্ডামি করতে জানিস না, তাহলে নাম লিখিয়েছিস কেন এ দলে? ছুরি যখন ঢুকাবি তখন বাহুতে না ঢুকিয়ে সোজা বুকের মাঝখানে ঢুকাবি, একসাথে ল্যাটা চুকে যাবে। কথাটুকু শেষ করে নরিতা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আফতাবের দিকে। অতঃপর হন হন করে হাঁটা ধরলো, শুরু করলো সামনের দিকে। আফতাব না অবাক চোখে একবার তাকালো নরিতার চলে যাবার পানে, আরেকবার তাকালো মাটিতে শুয়ে থাকা ছেলেটার পানে। সে কি সত্যি দেখছে নাকি ভ্রম? মেয়েটার মধ্যে এত শক্তি এলো কোথা থেকে? ভূতটুত ভর করেছে নাকি আবার? কলেজ থেকে বাড়ির দূরত্ব বেশি না হওয়ায় কিছুক্ষণ পরই নরিতা এসে পৌঁছালো বাড়িতে। ক্রোধে দিশেহারা সে। ইচ্ছে করছে আফতাব নামক পুরুষকে মেরে ওই হাত ভেঙে দিতে, যে হাত দিয়ে দুইবার থাপ্পড় মেরেছে তাকে। বাড়ির ভিতরে ঢুকেই গলা উঁচিয়ে চিৎকার করে সে ডাকলো তার বাবাকে। বলল, বাবা, বাবা। মেয়ের হঠাৎ এহেন চিৎকারে রুম থেকে তড়িঘড়ি করে বেরিয়ে এলেন নীরব সাহেব। হাতে ব্যাগ তার। এখনই বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে বেরোচ্ছিলেন তিনি। তার মধ্যেই মেয়ের এমন চেঁচামেচিতে নীরব সাহেব এগিয়ে এলেন মেয়ের দিকে। বললেন, কি হয়েছে? এভাবে চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছো কেন? সমস্যা কি? নরিতা তাকালো তার বাবার পানে, শান্ত ঝরঝরে কণ্ঠে বলল, আমি রাজনীতি করব বাবা, এমপি নির্বাচনে দাঁড়াবো। ওই আফতাব জোয়ারদারকে এক ভোটে হারালেও হারবো আমি। মেয়ের মুখে এহেন কথা শুনে চমকে গেলেন নীরব সাহেব। যে মেয়ে কিনা ছোটবেলা থেকে রাজনীতি দেখতে পারে না দু চোখে, সেই মেয়ে নাকি আজ বলছে রাজনীতি করবে, এমপি নির্বাচনে দাঁড়াবে। আমার হারাবে নাকি আফতাবকে? নীরব সাহেব খুব ভালোভাবেই জানেন তার মেয়ের মাথায় একবার যা ঢুকে সহজে তা আর বের হয় না। এই গুণটা অবশ্য তার থেকেই পেয়েছে মেয়েটা, কিন্তু মেয়েকে থামাতে হবে। এসব চিন্তা মেয়ের মাথা থেকে ঝাড়তে হবে। নীরব সাহেব তাকালেন মেয়ের পানে, বুঝানোর সুরে বললেন, রাজনীতি করব বললেই তো আর রাজনীতি করা হয় না মা। বাংলাদেশের সংবিধানে ৬৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদে সদস্য পদ লাভের জন্য প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হওয়া সহ বয়স সীমা অবশ্যই ২৫ বছরের ঊর্ধ্বে হতে হবে। আর সেখানে তোমার বয়স মাত্র ২০। তুমি এখনো এমপি নির্বাচন করার মতো যোগ্যতা লাভ করনি নীরু। নীরব সাহেবের কথা শুনে কিছুটা দমে গেল নরিতা। তবে কি তার আশা পূরণ হবে না? সে হারাতে পারবে না ওই আফতাবকে? থমথমে চেহারায় বাবার পানে তাকালো নরিতা। বলল, না পারি, আর ৫-৬ বছর তো পারবো। তখন আমার বয়স ২৫-এর বেশি হবে।
মেয়ের কথায় খানিকটা কেসে উঠলেন নীরব সাহেব। সে চাইছে মেয়ের মাথা থেকে এসব চিন্তা বের করতে, আর মেয়ে কিনা 5-6 বছর পরের কথা ভাবছে। ওদিকে তিনি আর রবিন সাহেব দুই বন্ধু মিলে তো নরিতা আর আফতাবের বিয়ে দিয়ে 5-6 বছরে 2-4টা নাতি নাতির পরিকল্পনাও করে ফেলেছে। এখন এরা যদি দুজন দুজনে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে তবে তাদের পরিকল্পনার কি হবে? আমতা আমতা শুরু করলেন নীরব সাহেব। বললেন, না, তখনও পারবে না। মেয়েদের রাজনীতি করা অত সহজ কাজ নয়। তাছাড়া তোমার বিগত দিনেও রাজধানীর কোনো অভিজ্ঞতা নেই। 14 গোষ্ঠীর মধ্যেও রাজনীতিবিদ নেই কেউ। এর মানে তুমি রাজনীতি করতেই পারবে না। নীরব সাহেবের মুখে ঠিক যা আসলো তাই তিনি বলে গেলেন মেয়েকে। নরিতা অবাক হলো। বাবার কথা শুনে রাজনীতি করতে গেলে যে 14 গোষ্ঠীর মধ্যে রাজনীতিবিদ থাকা দরকার এই কথা তো সে শোনেনি কখনো। তাছাড়া বাবা বলল মেয়েদের রাজনীতি করা অত সহজ নয়, কিন্তু আজকাল সব স্থানেই তো মেয়েদের বিচরণ। বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, এমনকি স্পিকার না ও নারী, তাহলে আর সহজ নয় কেন? নরিতা মুখ খুলল, বাবাকেও আর কিছু প্রশ্ন করার জন্য উদ্যত হলো, কিন্তু তার বাবা তাকে থামিয়ে দিয়ে তারা দেখিয়ে বলল, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো মা। আমাকে এখনই যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে আমার। এরপরে গেলে ট্রেন মিস হয়ে যাবে। কথাটা শেষ করে আর এক দণ্ড তিনি দাঁড়ান না। মেয়ের সম্মুখে ব্যাগ নিয়ে চলে এলেন বাইরে। বাইরে এসে কল করলেন প্রাণপ্রিয় বন্ধু রবিন সাহেবকে। রবিন সাহেবের কল ধরতে দেরি হলো না বেশি, সেকেন্ড কয়েকের মাথায় কল ধরলেন তিনি। বললেন, কিরে বন্ধু, কেমন আছিস? আর কেমন থামবো, এইদিকে সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। রবিন সাহেব চিন্তিত হলেন। চিন্তিত সুরেই বললেন, কি হয়েছে? মেয়ে বলছে সে নাকি রাজনীতি করবে। আফতাবকে এক ভোটে হারালেও হারাবে সে। নীরব সাহেবের কথা শুনে যেন খুশি হলেন রবিন সাহেব। খুশিতে চকচক করে উঠল তার চোখ মুখ। হাসি মুখেই বললেন, বাবা, ভালো কথা তো। এই না হলে আমার নৈরিতা মা। বন্ধুর এমন খুশিপূর্ণ কথা মানতে পারলেন না নীরব সাহেব। ভ্রু কুঁচকালেন। তিনি বললেন, তুই এই কথা বলছিস? তুই বুঝতে পারছিস নৈরিতা আর আফতাব একে অপরের বিপক্ষ দলে চলে কিভাবে? এমনিতেই তো নৈরিতার শত্রু মনে করে আফতাবকে। আহা, তুই বেশি ভাবছিস। কিচ্ছু হবে না। নৈরিতা মাও রাজনীতি করবে, তবে সেটা বাইরে নয়, ঘরে। আমার ছেলে হয়েছে তাতে কি? আমি তো কখনো ওটাকে সোজা করতে পারিনি। এবার নৈরিতা মা সোজা করবে ওকে। তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। অত বুঝে কাজ নেই তোর। তুই ব্যবসার কাজে বাইরে যাচ্ছিলি না? বাইরে যা। সময় গড়িয়ে চলছে। এর মাঝে কেটে গেছে একটা দিন। এর মধ্যে নরিতা একটা বারের জন্য বাইরে বের হয়নি। মূলত সে আফতাবের সম্মুখে যেতে চায় না। সেদিনের কথাগুলো তাকে আঘাত করেছে তীব্রভাবে। গভীর অভিমানেরা ঘিরে রয়েছে তাকে। ওই লোকটা সব সময় তার সাথে এমন করে, তাকে কাঁদিয়েছে যেন শান্তি পায় সে। নরিতাও তাই সিদ্ধান্ত নিয়েছে, না সে ওই লোকের সম্মুখে যাবে আর না তার মুখ দর্শন করবে। একটা গুন্ডা সন্ত্রাসী লোক কোথাকার, সব সময় তার উপরে চড়াও হয়ে থাকে। তাকে যদি দেখতেই না পারে তবে তার কাছাকাছি না আসলেই তো পারে। কিন্তু না, 4 বছর সম্পূর্ণভাবে দূরে থেকে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে যখন সামনে এলো তখন থেকেই যেন লোকটা চিপকে থাকে তার সাথে। অসভ্য লোক একটা। তাছাড়া এই রাকিব আর জুনায়েদ লোক দুটোর উপরও তার সন্দেহ হচ্ছে বেশ। এই লোক দুটোকেই প্রায় তার পেছনে খেয়াল করেছে সে। আগে চিনতো না বলে ততটা গায়ে না মাখলেও আফতাবের লোক শুনে গায়ে মাখতে শুরু করেছে। এই যে একদিন নরিতা বাড়ির বাইরে যায়নি, কিন্তু সে জানালার কাছে গিয়ে বারবার পর্যবেক্ষণ করেছে। রাকিব আর জুনায়েদ নামক যুবক দুজনকে প্রায় দেখে ঘুরঘুর করতে দেখছে তার বাড়ির সামনে। তবে কি আফতাব তার পেছনে লাগিয়েছে দিয়েছে এই দুজনকে? কিন্তু কেন? এই বিষয়টা দেখতে হচ্ছে ভালোভাবে। গতকাল কলেজে না গেলেও আজ তৈরি হয়ে বাইরে বের হয়ে এলো সে। এদিক ওদিক তাকিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলো সে। প্রথমে তেমন কিছু উপলব্ধি করতে না পারলেও বেশ কিছু দূর যেতেই সে অনুভব করলো তার পিছনে কেউ আসছে। নরিতা তড়িৎ বেগে পিছু ফিরে তাকালো, দেখতে পেল না কাউকে। ঠোঁট কামড়ে কিছু একটা ভাবলো সে, অতঃপর আবার হাঁটা শুরু করলো। কিছুটা দূর গিয়ে আবার অনুভব করলো কেউ তার পিছনে আসছে। এবার আর বোকামি না করে সে পিছনে ফিরে তাকালো না। হুট করে লুকিয়ে পড়লো একটা গাছের আড়ালে। ওকে নিয়ে দেখার চেষ্টা করলো কে তার পিছু নিয়েছে, কিন্তু রাস্তা ফাঁকা, কেউই নেই। নরিতা অবাক হলো। সে তো স্পষ্ট অনুভব করেছিল তার পিছনে আছে কেউ, কিন্তু এখন তো কাউকেই দেখছে না। তবে কি তার ধারণা ভুল? রাকিব আর জুনায়েদ পিছু করছে না তার? নরিতা ভাবতে শুরু করলো। ভাবতে ভাবতেই হাঁটা শুরু করলো সামনের দিকে।
নরিতা কিছুটা দূর যেতেই যেন হাঁপ ছেড়ে বাঁচলো রাকিব আর জুনায়েদ। নরিতার মতিগতি দেখে তারা ঠিক সন্দেহ করেছিল যে মেয়েটা সন্দেহ করেছে, তাই তো নরিতা লুকিয়ে তাদের দিকে ফিরে তাকানোর আগেই লুকিয়ে পড়েছিল তারা। ভাগ্যিস লুকিয়ে পড়েছিল, নয়তো আজ ধরা পড়লে না নরিতা তাদের ছেড়ে দিত আর না আফতাব। দুদিক থেকে দুজন চেপে ধরে তাদের চ্যাপ্টা করে দিত নির্ঘাত। বেলা গড়িয়েছে অনেকটা, তবে সূর্যের দেখা নেই আজ। ঘন কালো মেঘে ঢেকে রেখেছে নীল আকাশটা, আবার বৃষ্টিও নামছে না, কেমন থম মেরে রয়েছে। হয়তো আজ ঝড় উঠবে তারই পূর্বাভাস দিচ্ছে এই গুমুট পরিবেশ। আফতাব দাঁড়িয়ে আছে নরিতার কলেজের সম্মুখে। সে ঢের বুঝতে পেরেছে সেদিন মাথা গরম করে নরিতাকে ওভাবে থাপ্পড় মারাটা ঠিক হয়নি। আগেরবার এক থাপ্পড়ে বদলেতে সে মেয়েটার চক্ষু শুল বনে গিয়েছিল, যার রেশ কাটেনি এখনো। এর মধ্যে আবার আরেকটা থাপ্পড় দিয়েছে। মেয়েটা নিশ্চয়ই তার উপর রেগে আছে ভীষণ। গতকাল নাকি বাড়ি থেকে বের হয়নি একটুর, যার দরুন মেয়েটার কোনো খোঁজ খবরও কাল পায়নি। সে বড্ড অস্থির লাগছিল কাল দিনটা। তার ইচ্ছা করছিল দৌড়ে মেয়েটার কাছে ছুটে যেতে, কিন্তু তাও পারেনি। এখনো সেই অধিকারটা লাভ করতে পারেনি সে। কিন্তু মনটা যে মানছিল না। এর থেকে ওই 4টা বছরই ভালো ছিল। কষ্ট করে হলেও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল আফতাব। নরিতার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পেরেছিল, কিন্তু নিজের উপর সব নিয়ন্ত্রণ ভেঙে যখন সে গিয়ে দাঁড়িয়ালো মেয়েটার সামনে, ওই যেন তার সর্বনাশ ছিল। এখন চাইলেও নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারে না সে। সবসময় মেয়েটাকে কাছে পেতে ইচ্ছে করে তার, একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করে, বুকে জড়িয়ে নিতে ইচ্ছে করে, কিন্তু এর কোনোটাই যে সম্ভবপর হয় না তার দ্বারা। বুকে জানা হয় ভীষণ নয়তো অনামক আগুন সেখানে জ্বলতে থাকে সর্বক্ষণ। তপ্ত নিঃশ্বাস ফেললো আফতাব, তাকালো সামনের দিকে। ওই তো নরিতা আসছে। নরিতাকে দেখে একটু নড়ে চড়ে দাঁড়ালো সে। উদ্যত হলো মেয়েটার সাথে কথা বলার জন্য, কিন্তু মেয়েটা পাত্তা দিল না তাকে। তবে কি মুখে মাস্ক থাকায় মেয়েটা চিনতে পারেনি তাকে, তাই হবে হয়তো। একটু কেশে গলা পরিষ্কার করে আফতাব গলা উঁচিয়ে ডাক দিল নরিতাকে, বলল, নৈরিতা। নরিতা শুনেও যেন শুনলো না। আফতাবের ডাকে উপেক্ষা করেই হাঁটতে শুরু করলো সে। ভ্রু কুঁচকালো আফতাব। মেয়েটা কি তাকে পাত্তা দিচ্ছে না? নরিতা পিছু নিল আফতাব। আবারও ডাকলো। নরিতা পিছু ফিরল না। একটা রিক্সা ডেকে উঠে বসলো সেখানে। রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বলল, মামা চলেন। আফতাবের কুচকানো ভ্রুদয় কুচকে এলো আরো। কলেজ থেকে নরিতার বাসার দূরত্ব তো বেশি নয়, এটুকু পথ তো হেঁটেই যাওয়া যায়। নরিতা প্রতিদিন হেঁটেই তো যায়, তাহলে আজ রিক্সা কেন নিল? আফতাবকে উপেক্ষা করার জন্য কি? আফতাবের কুচকানো ভ্রুদয় কুচকে এলো আরো। কলেজ থেকে নরিতার বাসার দূরত্ব তো বেশি নয়, এইটুকু পথ তো হেঁটেই যাওয়া যায়। নরিতা প্রতিদিন তো হেঁটেই যায়, তো আজ যায়, তাহলে আজ রিক্সা কেন নিল? আফতাবকে উপেক্ষা করার জন্য কি? মেয়েটার সাহস দিন দিন বেড়েই যাচ্ছে। এর একটা বিহিত করা দরকার। চারিদিকে নির্বাচনের দরুন উত্তাল, সেখানে সে কিনা একজন এমপি প্রার্থী হয়ে এত কাজ রেখে ছুটে এসেছে শুধুমাত্র এই মেয়েটাকে একটাবার দেখার জন্য, এই মেয়েটার সাথে একটাবার কথা বলার জন্য। আর এই মেয়েটা কিনা তাকে পাত্তাই দিল না, এভাবে উপেক্ষা করে চলে গেল তাকে। হৃদয়ে ক্রোধেরা যেন ডালা মিলতে শুরু করলো। রাগে গজগজ করতে করতে গাড়িতে উঠে বসলো আফতাব। নির্বাচনটা একবার শেষ হোক, তারপর এই মেয়ের একদম উচিত শিক্ষা দেবে সে। নিজের সাথে বেঁধে ফেলার সকল ব্যবস্থা করবে সে। তখন সে বাঁধন খুলে এই মেয়ে বের কিভাবে হয় তাও দেখে ছাড়বে সে। একদম হাত পা বেঁধে বসিয়ে রাখবে নিজের সম্মুখে। রাত বেড়েছে কিছুটা, যদিও এখন অনেক রাত পৌঁছায়নি। ঘড়ি কাটে কেবল রাত 9:30। গ্রামের দিকে এই রাত 9টা গভীর রাত মনে হলেও শহরে মনে হয় যেন কেবল সন্ধ্যা। চারিদিকে এখনো মানুষ গিজ গিজ করছে সমান তালে। পুরো শহরটা ঝিকিমিকি ঝিকিমিকি করছে কৃত্রিম আলোর ঝলকানিতে। আফতাব কেবলই পার্টি অফিস থেকে বেরিয়েছে, বসেছে গাড়ি সিটে, উদ্দেশ্য বাড়ি যাবে, কিন্তু মন মানছে না নরিতার তাকে উপেক্ষা করার দৃশ্যটা বারবার চোখের সম্মুখে ভাসছে। বিষয়টাতে রাগ হলেও মনের মধ্যে আবার উদয় হয়েছে নানা চিন্তা ভাবনার। মস্তিষ্কে যেন জট পাকিয়ে যাচ্ছে সবটা। গাড়ির সিটের সাথে হেলান দিয়ে বসলো আফতাব। মেয়েটার মনে কি তার জন্য অনুভূতি নেই কোনো? সব ভালোবাসা অনুভূতি কি শুধুমাত্র তার তরফ থেকে একতরফাই? কিন্তু এভাবে হলে কিভাবে চলবে? এভাবে চলতে থাকলে তো সে হারিয়ে ফেলবে নরিতাকে, যে মেয়েটাকে নিজের জীবনের থেকেও অধিক প্রাধান্য দেয় সে। তাকে ছেড়ে বাঁচবে কিভাবে আফতাব? জোর করে আর যাই হোক, ভালোবাসা তো হয় না। মেয়েটা যদি তাকে ভালো নাই বাসে তবে তার কি হবে? এত বছরের অপেক্ষা, ভালোবাসা, চাওয়া, আবেগ সব ফিকে হয়ে যাবে এক মুহূর্তেই। না আর ভাবতে পারছে না আফতাব। ক্রমেই অস্থির হয়ে পড়েছে হৃদয়ে পাড়া, দহনের সৃষ্টি হচ্ছে সেখানে। তপ্ত নিঃশ্বাস ফেলল আফতাব।
অতঃপর গাড়িটা স্টার্ট করলো, ঘুরিয়ে নিল নরিতাদের বাড়ির দিকে। আজ বাড়ি ফেরার আগে নরিতাদের বাড়িতে যাবে সে, কথা বলবে। মেয়েটার সাথে অনেক হয়েছে, অনেক অপেক্ষা করেছে সে, করেছে আর অপেক্ষা করবে না, পারবে না সে অপেক্ষা করতে। তাকে সম্পূর্ণরূপে পাওয়াটা না হয় নির্বাচনের পরে হোক, কিন্তু ভালোবাসার কথাটা তো এখন জানিয়ে দেওয়া যেতেই পারে। তাছাড়া মেয়েটাকে তার সাহসিকতার জন্য একটা বাহবা দিতে হবে। মেয়েটার এতটা সাহস জেগেছে যে এখন তাকে উপেক্ষা করতে শুরু করেছে, তাকে পাখা গজিয়েছে গেছে। পাজি মেয়েটার সময় এসেছে এখন এর পাখা ছেটে নিজের ভেতরে আবদ্ধ করে রাখার। মিনিট 30-এর মাথায় মধ্যেই আফতাব পৌঁছে গেল নরিতাদের বাড়িতে। নিজের গাড়িটা পার্ক করলো নরিতাদের বাড়ির সামনের রাস্তায়। অতঃপর বাড়ির ভিতরে ঢুকে সিঁড়ি বেয়ে উঠল উপরে। নিজের গাড়িটা পার্ক করলো নরিতাদের বাড়ির সামনের রাস্তায়। অতঃপর বাড়ির ভেতরে ঢুকে সিঁড়ি বেয়ে উপরে উঠল। নরিতাদের দরজার সামনে দাঁড়িয়ে হাত বাড়ালো। কলিং বেল বাজাতেই পরক্ষণে আবার হাতটা গুটিয়ে নিল সে। কেমন যেন ইতস্তত লাগছে তার। সচরাচর সে এ বাড়িতে আসে না। সেদিন এসেছিল, তাও 4 বছর পর। আজ আবার এসেছে, তাও এত রাতে। সবাই কি না কি ভাবে, কিন্তু মনটাকেও যে বোঝাতে পারছে না সে। যা ভাবার ভাবুক তো, এত মানুষের ভাবনা চিন্তার কথা সে আবার ভাবতে শুরু করলো কবে থেকে। নিজেকে ধাতস্থ করলো আফতাব। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে চাপলো কলিং বেলটা। দরজার সামনে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে। মিনিট খানেকের মধ্যে দরজাটা খুলে গেল। আফতাব তাকালো ভেতরের দিকে, দেখতে পেল নীরাকে। আফতাবকে দেখেই খুশি হয়ে গেল মেয়েটা, হাসি মুখে বলল, আরে আফতাব ভাইয়া, আপনি আসুন, ভিতরে আসুন। আফতাব ভেতরে ঢুকতেই নীরা গলার স্বর বাড়ালো, বলল, মা কোথায় তুমি? দেখে যাও কে এসেছে। মেয়ের চিৎকার শুনে রুম থেকে বেরিয়ে এলেন রজনী বেগম। বিরক্তি ভরা কণ্ঠে বললেন, কি হয়েছে? এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? কথাটা বলতে বলতেই সামনের দিকে তাকালেন তিনি। দেখতে পেল আফতাবকে। হাসি ফুটে উঠল তার মুখে। আফতাবের দিকে এগিয়ে এসে বললেন, আরে আফতাব যে, কখন এসেছো? বসো বাবা, আমি চা করছি তোমার জন্য। আফতাব বাত সাধলো, বলল, আরে আন্টি, ব্যস্ত হবেন না, আগে বলুন কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালোই আছি, তুমি কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো আন্টি। একটু থামলো আফতাব। কেউ কিছু জিজ্ঞেস না করলেও নিজে থেকে আগ বাড়িয়ে কিছুটা অজুহাতের সুরে সে, আসলে আঙ্কেল বাড়িতে নেই, শহরের বাইরে গেছে, তাই ভাবলাম কি অবস্থায় আছেন একটু খোঁজ নিতে আর কি। একগাল হাসলেন। রজনী বেগম বললেন, তা ভালো করছো, তাও এই সুবাদে আমাদের বাড়িতে এসেছো, নয়তো তোমার দেখা মেলাই তো ভার। একটু হাসলো আফতাব, বলল, আসলে সামনে নির্বাচন তো, নির্বাচনের কাজে ব্যস্ত থাকা হয়, তাই আর কি। কথাটা বলেই ঘরের আনাচে কানাচে উকি মারতে শুরু করলো আফতাব। নরিতা কোথায়? যাকে দেখতে এসেছে তাকেই তো দেখতে পাচ্ছে না সে। একবার জিজ্ঞেস করবে রজনী বেগমকে, না থাক আবার কি না কি ভাববে, কিন্তু মন তো ছটফট করছে নরিতাকে দেখার জন্য। তাকে যে বেঁধেও রাখা দায় হয়ে পড়েছে। মন আর মস্তিষ্কের বেশ কিছুক্ষণ যুদ্ধ চলল। তার অবশেষে মনের কাছে হেরে কিছুটা অপ্রস্তুত কণ্ঠে জিজ্ঞেস করলো, নৈরিতা কোথায় আন্টি? আছে ওর রুমেই, তুমি বসো, আমি তোমার জন্য চা করছি একটু। তখন রজনী বেগমকে চার করতে বাধা দিল। এবার আর বাধা দিল না আফতাব, ছোট করে বলল, ঠিক আছে। রজনী বেগম রান্নাঘরে গেলেও ড্রয়িং রুমের সোফায় বেশ আয়েশ করে বসেছিল নীরা। আফতাবের পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে না। এর ভাবভঙ্গিতে উঠবে বলে মনে হচ্ছে না। কি করে এটাকে এখন এখান থেকে সরানো যায় ভাবতে লাগলো আফতাব। অতঃপর হুট করে কেসে উঠলো সে। এমনটা ভাব ধরলো সে, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাচ্ছে তার। নীরা ছুটে এলো আফতাবের কাছে, অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে ভাইয়া? আফতাব উত্তর দিল না কোনো। কাশতে কাশতেই নীরাকে বলল, আমাকে এক গ্লাস পানি দাও তো। নীরা হন্তদন্ত হয়ে ছুটে গেল পানি আনতে। নীরা সরে যেতেই কাশাকাশি বন্ধ করলো আফতাব। আশেপাশে তাকিয়ে একবার পর্যবেক্ষণ করলো ভালোভাবে। অতঃপর উঠে দাঁড়ালো সে। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল নরিতার রুমের দিকে। আস্তে আস্তে টোকা দিল বন্ধ রুমের দরজায়। খুললো না মেয়েটা। আবারও টোকা দিল আফতাব, কিন্তু এবারও দরজাটা খুললো না নরিতা। মেজাজটা বিগড়ে গেল আফতাবের। এই মেয়েটার সাথে দেখা করার জন্য ছুটে এসেছে সে, আর এই মেয়েটা কি না দরজা খুলছে না। দরজা বন্ধ করে ঘাপটি মেরে বসে রয়েছে রুমের মধ্যে। এবার দরজা একটু জোরে টোকা দিল আফতাব। এতেই কাজ হয়েছে। সেকেন্ডের মাথাতেই দরজা খুলে বেরিয়ে এলো নরিতা। সামনের দিকে না তাকিয়ে চেঁচিয়ে বলল, নীরার বাচ্চা, তোকে কতবার বলেছি বিরক্ত করবি না আমাকে, তারপরেও বারবার দরজা ধাক্কাছিস। থাপড়ে
এবার তোর কান যদি না লাল করেছি আমি তো। কথাটা বলতে বলতে ক্রোধিত চোখে মুখে সামনে তাকাতেই চমকে উঠলেন নরিতা। এ তো নীরা নয়, এ তো আফতাব। কেমন অদ্ভুত ঘোরালো দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। আফতাবের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকালো নরিতা। অমনি আটকে উঠলো সে। বাসায় পরা ঢিলে ঢালা একটা হালকা গোলাপি টি শার্ট আর প্লাজো পরা, ওনা নেই শরীরের। টি শার্টটার এক হাতা সরে গিয়ে এক পাশে কাঁধের মসৃণ অংশ দৃশ্যমান। চুলগুলো এলোমেলো, হাতের কাছে কিছু না পেয়ে কলম দিয়ে চুলগুলো বেঁধেছিল সে। আফতাবের ঘোর লেগে যাচ্ছে, থমকে গেছে সে। দৃষ্টি সরাতে চেয়েও আজ সরাতে পারছে না। এই রমণীর দিক থেকে সমস্ত শিরায় উপশিরায় যেন ছড়িয়ে যাচ্ছে অবাধ্য অনুভূতিরা। মনের ভিতরে নিষিদ্ধ অনুভূতিরা যেন জেগে উঠছে ধীরে ধীরে। নরিতাকে নিজেকে পর্যবেক্ষণ করে ঠাস করে আটকে দিল দরজাটা, কিন্তু আফতাবের যেন দৃষ্টি সরল না কোনো দিকে। সে ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছে নরিতার বদ্ধ দরজার দিকে তাকিয়ে। নীরা গ্লাস ভর্তি পানি নিয়ে এলো আফতাবের জন্য, তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া পানি। আফতাব তাকালো না এদিকে, বললো না কিছু। পেছন ঘুরে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে গেল বাড়ি থেকে। নীরা অবাক হলো, মাথা চুলকালো সে। একটু আগে না আফতাব পানিহীনা মরে যাচ্ছিল, এখন পানি না খেয়ে চলে গেল। ওদিকে মাও তো চা বানাচ্ছে, তাও তো খেলো না। রাত্রি বেড়েছে, সময়ের সাথে সাথে সে গভীর থেকে গভীরতর হচ্ছে। ব্যস্ত শহরটাও নিস্তব্ধ হয়ে পড়েছে অনেকটাই, জনমানবের সাড়াও পাওয়া যাচ্ছে না তেমন। নরিতা বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক ঘাঁটছিল। এটা তার নিত্যদিনের বদ অভ্যাসের একটি। অনেক রাত পর্যন্ত জেগে থাকে সে। কাজ বলতে কিছুই নয়, শুধুমাত্র মোবাইল ঘাটাঘাটি। ফেসবুকের নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ তার মোবাইলের মেসেজ টোনটা বেজে উঠল। বরাবরের মতোই অফিসের মেসেজ ভেবে উপেক্ষা করতে গেলে চোখে পড়ল সেই মেসেজটা কারো নাম্বার থেকে এসেছে। নাম্বারটা অপরিচিত। ভ্রু কুঁচকে এলো নরিতার। তাকে আবার সিমে কে মেসেজ করবে? চেনা পরিচিত কারো মেসেজ করার হলে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপেই তো মেসেজ করে, তাহলে সিমে আজ হঠাৎ মেসেজ কে করলো? মনের মধ্যে অদম্য কৌতূহল নিয়ে মেসেজটার মধ্যে ঢুকলো সে। আগ্রহের সহিত মেসেজটা পড়তে চমকে উঠল নরিতা। কেঁপে উঠল সম্পূর্ণ কায়া। কম্পনরত হাত থেকে ছুটে মোবাইলটা সোজা পড়লো তার নরম নাকের উপর। হকচকিয়ে উঠল নরিতা। নাকে হাত দিয়ে ধরপড়িয়ে উঠে বসলো সে। নাক ডলতে ডলতে মোবাইলটা হাতে নিয়ে আবারও তাকালো মেসেজটির দিকে। চোখ দুটো বড় বড় হয়ে গেল অজান্তেই। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।